লাগামহীন করোনা সংক্রমণ রুখতে বিচ্ছিন্ন রাজধানী। দূরপাল্লার বাস লঞ্চের পর বন্ধ হলো ঢাকার সঙ্গে ট্রেন চলাচলও। রোগী চাপে হাসপাতালে বেসামাল অবস্থা। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ইউরোপীয় ধাঁচের সড়ক। ঢাকার সঙ্গে দূরত্ব কমবে ৬৮ কিলোমিটার। সুউচ্চ পাহাড়ের ওপর মেঘের মিতালি দেখতে ভিড়। ভোরের সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। লাগামহীন সংক্রমণ রুখতে বিচ্ছিন্ন করা হয়েছে রাজধানীকে। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলছে নজরদারি। আশপাশের ৭ জেলায় কঠোর লকডাউন চললেও কোথাও কোথাও সাধারণ মানুষের মধ্যে উদাসীনতা চোখে পড়ছে। এদিকে সারা দেশের সঙ্গে ঢাকার বাস ও লঞ্চ চলাচল বন্ধ করার পর গতরাত থেকে ট্রেনও বন্ধ ঘোষণা করা হয়েছে। সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে রাজধানীকে। ঢাকায় ঢুকতে দেয়া হচ্ছে না দূরপাল্লার বাস, বন্ধ লঞ্চ চলাচল। উদ্দেশ্য ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবিলা। ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন। বন্ধ ঢাকামুখী সব যানবাহন। বিধিনিষেধ মেনে শুধু জরুরি সেবাদানকারী ও পণ্যবাহী যান চলাচল করছে। মনে করি যে এটা খুব ভালো ডিসিশন হয়েছে। যদিও লকডাউনে থাকা আরেক জেলা গাজীপুরে চোখে পড়ল ভিন্ন চিত্র। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চলছে দূরপাল্লার বাস। মাদারীপুরেও ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। পাটুরিয়া, দৌলতদিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল এবং ফেরিতে যাত্রীবাহী যান পারাপার বন্ধ থাকলেও ঘাটে ভিড় করছেন যাত্রীরা। অনেকেরই অজুহাত লকডাউনের বিষয়টি না জানার। পণ্যবাহী যান পারাপারে ব্যবহৃত ফেরিতে গাদাগাদি করেই পদ্মা পাড়ি দিতে দেখা গেছে অনেককে। যার প্রয়োজন তার যাইতেই হবে, এতে টাকা লাগুক যা লাগুক। এদিকে ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। তবে বরিশাল ভোলা এবং বরিশাল মেহেন্দিগঞ্জ সহ নিকটবর্তী রুটে চলাচল করবে লঞ্চ। আসছিলাম কেবিনের জন্য, এসে দেখি যে লঞ্চ চলবে না। এদিকে ৩০ জুন পর্যন্ত ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। হঠাৎ এই সিদ্ধান্তে ভোগান্তির অভিযোগ স্টেশনে আসা যাত্রীদের। হঠাৎ করে শুনতে পারলাম ট্রেন বন্ধ করে দিয়েছে, তো ট্রেন যে বন্ধ করে দিয়েছে এখন আমরা যাবো কিভাবে? নোয়াখালী যাবারও পাইতাছি না, আমি দেশে যে যাম তাও যাবার পাইতাছি না। তবে ইতিমধ্যেই যারা রেলের টিকিট কিনে ফেলেছেন তারা বুধবার স্টেশনে টিকিট জমা দিয়ে টাকা ফেরত দিতে পারবেন। যারা ইতিমধ্যে টিকিট ক্রয় করে ফেলেছেন তাদের টিকিটের টাকাগুলো ফেরত দেওয়া হবে। আমরা সেটা সেই ব্যবস্থা রেখেছি। সিলেট ও চট্টগ্রাম বিভাগের মধ্যে রেল চলাচল অব্যাহত থাকবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনায় দেশে গতকাল দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় আরও ৭৬ জন মারা গেছেন। বেড়েছে শনাক্ত। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেই সবশেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৭ জন। নমুনা পরীক্ষায় বাগেরহাটে সর্বোচ্চ শনাক্তের হার ৪৯.১%। রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বেসামাল হাসপাতালগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে করোনা রোগী ও মৃতের সংখ্যা হু করে বাড়ছে। কয়েকটি এলাকায় বিশেষ লকডাউন চললেও মানছেন না বেশিরভাগ মানুষ। এতে রোগীর বাড়তি চাপে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। খুলনা বিভাগে মারা গেছেন ২৭ জন। ২৪ ঘন্টায় খুলনা জেলায় ৬২৯টি নমুনা পরীক্ষায় ২৬৮ জন শনাক্ত হয়েছেন, হার ৪২.৬%। সংক্রমণ রোধে শুরু হয়েছে ৭ দিনের লকডাউন। কিছু কিছু রোগীকে আমরা এক্সট্রা বেডও প্রোভাইড করতে না পারার কারণে তারা ফ্লোরে রেখে তাদের চিকিৎসা প্রদান করতে হচ্ছে। যশোরে মারা গেছেন ১০ জন, তাদের মধ্যে ৬ জন করোনায় ও ৪ জন উপসর্গ নিয়ে। ২৪ ঘন্টায় ৫২৮টি নমুনা পরীক্ষায় ২৫৩ জন শনাক্ত হয়েছেন, হার ৪৮%। ২৪ ঘন্টায় সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। ১৮৮টি নমুনা পরীক্ষায় ৮৬ জন শনাক্ত হয়েছেন করোনায়, হার ৪৬%। ৩৯২ জন করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। যে সমস্ত রোগী বা সাসপেক্টেড ঠিকানায় ভর্তি হচ্ছেন তাদের যারা কন্ট্যাক্টে আছেন তাদেরও পরীক্ষা করা জরুরি। বাগেরহাটে মারা গেছেন ৪ জন, শনাক্তের হার ৪৯.১%। ২৪ ঘন্টায় ১১২টি নমুনা পরীক্ষায় শনাক্ত ৫৬ জন। করোনা হটস্পট রাজশাহী বিভাগে মারা গেছেন ১৪ জন। ২৪ ঘন্টায় রাজশাহী জেলায় ১৬৬৯টি নমুনা পরীক্ষায় ৩২৬ জন শনাক্ত হয়েছেন, হার ১৯.৫৩%। এখানে কিছু নাই, কোনো ডাক্তার কিচ্ছু নাই। ওনারা করোনা সাসপেক্ট করতেছেন, বেডের জন্য
ওয়েট করতেছি। এছাড়া বগুড়ায় 2 জন, ঠাকুরগাঁও ও কুষ্টিয়ায় 3 জন করে, ঝিনাইদহ, পঞ্চগড় ও কুড়িগ্রামে 1 জন করে মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। ঢাকায় ৭১ ভাগ ও চট্টগ্রামে ৫৫ ভাগ মানুষের দেহে তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। ৩,০০০-এর বেশি মানুষের ওপর গবেষণা চালিয়ে প্রতিবেদন দিয়েছে আইসিডিডিআরবি। গবেষণায় দেখা গেছে এর মধ্যে বস্তি এলাকায় অ্যান্টিবডি তৈরি হয়েছে ৭২ ভাগ মানুষের, আর বাইরের জনগোষ্ঠীর ৬৮%। বিশেষজ্ঞরা বলছেন 2 ডোজ ভ্যাকসিন করোনা সংক্রমণ একেবারে রুখে দিতে না পারলেও রোগীর মুমূর্ষু হওয়া ঠেকাচ্ছে অনেকাংশেই। দেশে করোনার প্রথম 2টি ঢেউ সামাল দিতে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে ঢাকা আর চট্টগ্রামকে। সংক্রমণের হার বিবেচনায় এই 2 মহানগরী ছিল সবার উপরে। তৃতীয় দফায় এসে সংক্রমণের মাত্রা ছাড়িয়েছে ঢাকার বাইরেও। এ পর্যায়ে এসে জানা গেল ঢাকায় ৭১ আর চট্টগ্রামে ৫৫% মানুষের দেহে তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। আইসিডিডিআরবির 5 মাসের গবেষণায় নেওয়া হয়েছে ৩,০০০-এর বেশি মানুষের নমুনা। নারীদের মধ্যে এই হার ৭০.06 ভাগ, যা পুরুষদের তুলনায় ৬৬ ভাগ বেশি। তবে যাদের মধ্যে অ্যান্টিবডি পাওয়া গেছে তাদের মাঝে ৩৫.৫% মধ্যেই মিলেছে মৃদু উপসর্গের ইতিহাস। We found that the seroprevalence on average was 52%. And also what we found that our study showed that in Dhaka city it was 36%, in non-slum areas, and it was actually 65% in the slum areas. And আইসিডিডিআরবি বলছে ডায়াবেটিক্সে আক্রান্তরা করোনার সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন, আর 2 ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে আক্রান্তের সংখ্যা থাকলেও ঝুঁকি অনেক কম। যদি কারোর ডায়াবেটিস থাকে প্লিজ এটার যত্ন নেবেন, ব্যায়াম করবেন, মিষ্টি খাবার খাবেন না, ঔষধ খাবেন ঠিক মতন, মাস্ক এগুলো পরবেন, ভিড় ভাট্টা আপনারা যাবেন না। সেক্ষেত্রে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলাই হতে পারে করোনা থেকে বাঁচার অন্যতম উপায়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অনেক ধনী দেশ করোনা ভ্যাকসিন মজুদ রেখে সহায়তা দেওয়ার নামে শর্ত জুড়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। টিকা এখন কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের ধনী দেশগুলোর অর্ধেক নাগরিক এখনও করোনা ভ্যাকসিনেটেড। যুক্তরাষ্ট্রের কোনো কোনো রাজ্যে টিকা নিতে লোভনীয় অফারও দেওয়া হচ্ছে, অথচ উল্টো চিত্র বিশ্বের দরিদ্র দেশগুলোর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মধ্যে সতর্ক করেছে এশিয়া, আফ্রিকায় করোনার ঊর্ধ্বগতি চলছে, অথচ ফুরিয়ে আসছে টিকার মজুদ। যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার টিকা পড়ে আছে 6 কোটি ডোজ। ধনী দেশগুলোর অপ্রয়োজনীয়ভাবে কোভিড-19-এর ভ্যাকসিন মজুদ করে রাখা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ে উদ্বেগ জানিয়ে একে পাবলিক গুড হিসেবে সহজলভ্যের আবেদন করেছে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এ তথ্য জানান। অনেকগুলো দেশের এই ভ্যাকসিন এক্সপায়ার হয়ে যাচ্ছে। It is the right of all countries and all individuals to have the vaccine. So আমরা as usual Bangladesh has a very strong voice. কোনো দেশের নাম উল্লেখ না করে এ সময় মন্ত্রী অভিযোগের সুরে বলেন, অনেক দেশই ভ্যাকসিন সহায়তায় শর্ত জুড়ে দিচ্ছে। করোনা ভ্যাকসিন এখন কূটনৈতিকভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। গল্পই শুনতেছি, কিন্তু দেওয়ার নামে তো কেউ আগ্রহ, খালি আশ্বাস। আমি বলি মোহলা দেখাচ্ছেন সবাই, আর দেওয়ার আগে আবার জিজ্ঞেস করে অমুক জিনিসে আপনারা আমাকে সাপোর্ট দেবেন কিনা। হ্যাঁ, it has become, it looks like another tool of exploitation. এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কোভ্যাক্সের আওতায় চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সহ 30টির বেশি দেশকে 5.5 কোটি ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা শিখিয়েছে বিশ্বে একা চলার সুযোগ নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক সংহতির জন্য এই মহামারীকে লিটমাস টেস্ট হিসেবে দেখতে হবে। কোভিড-19-এর ভ্যাকসিনকে জনগণের পণ্য হিসেবে ঘোষণা এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন বাংলাদেশের সরকার প্রধান। গতকাল কাতার ইকোনমিক ফোরামের এক ভার্চুয়াল সভায় ভিডিও বার্তায় একথা বলেন তিনি। হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেও বেগম খালেদা জিয়ার শারীরিক জটিলতা কমেনি। লিভার ও কিডনির চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে মনে করছে বিএনপি। দলের স্থায়ী কমিটিতে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে জানিয়ে সে সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।
হাসপাতালজনিত ব্যাকটেরিয়া সংক্রমণ ও এভারকেয়ার হাসপাতালের নার্সরা ভারতীয় ভেরিয়েন্ট আক্রান্ত হওয়ায় শনিবার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হয়। যদিও পরিবার ও দল বলছে শারীরিক অবস্থা জটিল হওয়ায় ধারাবাহিক উন্নত চিকিৎসা প্রয়োজন তার। মঙ্গলবার দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় গত শনিবার বিকেলে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার বিস্তারিত। সভায় বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে দলের নীতিগত সিদ্ধান্ত হয়। বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া লিভার, কিডনি ও হার্টের সমস্যায় ভুগছেন। তার বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। দেশনেত্রী কোভিড পরবর্তী কয়েকটি জটিলতায় ভুগছেন। তার লিভার ও অন্যান্য জটিলতার চিকিৎসা বিদেশে কোনো উন্নত কেন্দ্রে হওয়া প্রয়োজন। বাংলাদেশে যার সুযোগ তুলনামূলকভাবে কম। এ সময় করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ দাবি করে এর সমালোচনা করেন মির্জা ফখরুল। প্রতারণা মানুষের সঙ্গে যে আমরা লকডাউন দিচ্ছি, চেষ্টা করছি, এখানে যেন সত্যিকার অর্থে একটা ভায়াবল অপোজিশন না তৈরি হয়, সেই কর্মসূচি তারা গ্রহণ করেছেন, সেইভাবেই তারা কাজ করছেন। সুতরাং ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য আবার জাতির সঙ্গে আরেকটি প্রতারণা। সরকার এই জাতীয় পরিচয়পত্র নিয়েও চক্রান্ত একটা ষড়যন্ত্র তারা করতে যাচ্ছে। করোনা টিকা দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান বিএনপির মহাসচিব। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর সনদ ছাড়া করোনার টিকা পাবেন না প্রবাসীরা। বঞ্চিত কোয়ারেন্টাইনের ভর্তুকি থেকেও সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতের আহ্বান। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে বর্ণাঢ্য র্যালি হয়েছে। রাত ১২টা ১ মিনিটে নগরীর ৭২টি স্থান থেকে আতশবাজির আলোয় রঙিন হয়ে ওঠে আকাশ। পরে রাত ১:৩০টায় নগরীর ঈশ্বর বসু রোডে ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় মহানগর ও জেলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। দুর্গম পাহাড়ি অঞ্চলে ইউরোপিয়ান ধাঁচের সড়ক নির্মাণ করে চমক সৃষ্টি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির মহালছড়ি হয়ে সিন্দুকছড়ি পর্যন্ত পাহাড় অক্ষত রেখে তৈরি করা হয়েছে ১৫.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়ক। আর এই সড়ক ব্যবহারের মাধ্যমে ঢাকার যাত্রীদের ৬৮ কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি সময় বাঁচবে অন্তত ৩ ঘন্টা। পাহাড়ের শীর্ষে এই সড়কের অবস্থান হওয়ায় মেঘের মিতালি দেখতে ভিড় জমছে পর্যটকদের। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একেবারে পাহাড়ের গা ঘেঁষে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে এই সড়ক। নির্মাণ শেষে অন্যরকম এক পরিবেশের সৃষ্টি হয়েছে এই পাহাড়কে ঘিরে। বর্ষায় মেঘ উড়ে যাচ্ছে এই সড়ক ছুঁয়েই সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন নির্ধারিত সময়ে ৬ মাস আগে কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দিয়েছে সড়কটি। পাহাড়ি যে আবহাওয়াটা রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য এবং পার্বত্য অঞ্চলের মধ্যে এই রাস্তাটি একটি আধুনিক সড়ক হিসেবে নির্মিত হয়েছে। অনেকটা কঠিন পথেই এগুতে হয়েছে সেনাবাহিনীকে। পাহাড় ধস ঠেকানোর জন্য ১৫.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কে নির্মাণ করা হয়েছে ২৪ কিলোমিটার সাইড ড্রেন, ২৮ মিটার কালভার্ট, ৪১০ মিটার গ্র্যাভিটি এবং ৬৩০ মিটার রিটার্নিং ওয়াল। রাঙ্গামাটি হয়ে ঢাকার যাত্রীরা এখন চট্টগ্রামকে এড়িয়ে এই সড়ক ব্যবহার করে ফেনী পৌঁছাতে পারবেন ৬৮ কিলোমিটার কম দূরত্বে। আর এতে সময় সাশ্রয় হবে ৩ ঘন্টা। সড়ককে ঘিরে গড়ে তোলা হচ্ছে স্থানীয়দের জন্য স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র। ভালো মানের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, যুগোপযোগী এবং উন্নত দেশের মতো একটি রাস্তা নির্মাণ করেছে। অ্যাক্সেসটা খুব ইজি হয়েছে এবং যার ফলে আমাদের নিরাপত্তাটা অনেক সহজ হচ্ছে। দুর্গম এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নও এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। স্থানীয়দের আগে ৩.৫ ঘন্টা সময় লাগলো, এখন তা মাত্র ২৮ মিনিটে নেমে এসেছে। এই রাস্তা ভালো হয়েছে, এখন গাড়ি চলাচল করতে অসুবিধা হয় না। অনেক আলাদায় কোনো আমার সুযোগ সুবিধা হয়ে। নতুন এই সড়ক দেখতে পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় নিরাপত্তাও জোরদার করেছে সেনাবাহিনী। একেবারে ইউরোপিয়ান দেশগুলোর অনুকরণে পাহাড়কে অক্ষত রেখে দুর্গম অঞ্চলে এই সড়ক নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, তেমনি জীবনমান উন্নত হচ্ছে এখানকার বাসিন্দাদের। খাগড়াছড়ির সিন্দুকছড়ি থেকে কমল দে,
সময় সংবাদ। সিলেটের ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত নতুন রেল লাইন কোন এলাকার উপর দিয়ে যাবে তা নিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের মতভেদ ডিও লেটার থেকে ছড়িয়েছে সামাজিক মাধ্যমেও। সিলেট ৬ আসনের স্থানীয় রাজনীতির উত্তাপ এখন সর্বত্র। শেষ পর্যন্ত পরিকল্পনা মন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। দুই মন্ত্রী তাদের মধ্যে মতবিরোধ নেই বলেও দাবি করেন। 1954 সাল থেকে চলমান রয়েছে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত রেল লাইন। একে সুনামগঞ্জ সদর পর্যন্ত টেনে নিয়ে রেল নেটওয়ার্কে যুক্ত করতে আসছে নতুন প্রকল্প। কিন্তু প্রকল্পের সমীক্ষা শেষ হবার আগেই গত 6 জুন ছাতক দোয়ারা বাজার সুনামগঞ্জ সদর থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেলপথ বসাতে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, মহিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন, শামীমা আক্তার খানম এবং জাতীয় পার্টি থেকে নির্বাচিত পীর ফজলুর রহমান রেলপথ মন্ত্রী নুরুল ইসলামকে ডিও লেটার পাঠান। 4 দিন পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এই 5 সদস্যের দাবি যৌক্তিক বলে রেলমন্ত্রীকে চিঠি দেন। 14 জুন পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে স্ট্যাটাস দেন এবং 6 দিন পর পাল্টা জবাবে স্ট্যাটাস দেন পরিকল্পনা মন্ত্রী। শুরুর আগেই সিলেটের ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইনটি কোন এলাকা দিয়ে যাবে তা নিয়ে দুভাগে বিভক্তি উঠে আসে জনসমক্ষে। সবশেষ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান দাবি করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো মতবিরোধ নেই তার। তবে 5 সংসদের পক্ষ নিয়ে আব্দুল মোমেন রেলমন্ত্রীকে যে ডিও লেটার দিয়েছেন তা উচিত হয়নি। এলাকা ভিত্তিক কিছু টানাপুড়েন মাঝে মাঝে হয়। উইথ ডিউ রেসপেক্ট টু হিম, আমি মনে করি এটা সঙ্গত ছিল না। আমি আমার স্ট্যাটাসে বলেছিও যে ওনার জায়গায় যদি অন্য কেউ হতো সে ফোন করতো, ওইটা একটু আমার মানে সারপ্রাইজ, বাট আই এম নট শকড। ইট ক্যান বি রিপেয়ার্ড, মানে ভয়ঙ্কর কোনো ক্ষতিও হয় নাই। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী পরিকল্পনা মন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন। ছোট এই ঘটনা নিয়ে হইচই বেশি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমি খুব সরল মনে ডিও পাঠাইতেছি। এই ডিওটা হচ্ছে মূল কন্ট্রোভার্সির কারণ, এদের তাদের ইন্টারনাল পলিটিক্স কারণে, হুইচ আই ডিডন্ট নো, আমার কাছে কোনো আইডিয়াই ছিল না। হ্যাঁ, আই ফিল সরি অ্যাবাউট ইট। পারস্পরিক আলোচনার মাধ্যমে এ ভুল বোঝাবুঝির সমাধানের আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। আমি কানেক্টিভিটি চাই। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পিকে হালদার কাণ্ডে অবশেষে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন আলোচিত এস কে সুর চৌধুরী। তবে নিজের বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশ ব্যাংকের আরেক সাবেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সংক্রান্ত কমিটি তাদের জিজ্ঞাসাবাদ করে। প্রশান্ত কুমার হালদার, ব্যাংকপাড়ায় যিনি পরিচিত পিকে হালদার নামে, পিপলস লিজিং সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে পলাতক পিকে। তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশও জারি হয়েছে। শুরু থেকে পিকে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় নাম এসেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলমের। এই মামলায় গ্রেপ্তার 2 আসামির জবানবন্দিতেই উঠে আসে প্রতি মাসে পিকের কাছ থেকে টাকা নেয়ার কথা। পিকে কাণ্ডের ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংকের একটি কমিটি কাজ করছে। মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে তদন্ত কমিটির মুখোমুখি হন এস কে সুর চৌধুরী। জিজ্ঞাসাবাদ করা হয় আরেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে গণমাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এস কে সুর। অস্বীকার করেন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ। মানে যে সব অভিযোগটা করা হচ্ছিল তাকে আপনি অস্বীকার করছেন কিনা? আগামী মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের আপত্তি আমলে না নিয়ে জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে 1 মাসের মধ্যেই শেষ হবে দাপ্তরিক প্রস্তুতি। তবে ইসি সচিব বলছেন এ বিষয়ে কমিশনের সভায় আলোচনা করা হবে। জাতীয় পরিচয়পত্র নিয়ে টানাপোড়েন চলছে গত কয়েকদিন ধরেই। নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডি হস্তান্তরের কথা বললেও নেতিবাচক মনোভাব দেখায় ইসি। এনআইডি ইসিতে রাখার পক্ষে 7টি যুক্তি তুলে ধরে মন্ত্রিপরিষদকে চিঠিও দেয়। সেই চিঠি আমলে না নিয়েই আবারও সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে এনআইডি হস্তান্তরের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে।
প্রক্রিয়াটাতে তো গভর্নমেন্ট তো ডাইরেকশন দিয়ে দিয়েছে, তাই না? তাদের কাজ করবে, এখন সুরক্ষা সেবা তাদের কাজ করছে, লোকেশন চেঞ্জ করার যে প্রক্রিয়া আছে এগুলো করছে আর কি। প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে সুরক্ষা বিভাগের কার্যবিধিতে জাতীয় পরিচয়পত্র সেবা অন্তর্ভুক্ত করার কাজ চলছে বলেও জানান তিনি। শিডিউল 1-এ যে কাজগুলো আছে ওইটা তো আগে ওখানে আনতে হবে, প্রশাসনিক সংক্রান্ত সচিব কমিটিতে আসতে হবে, তার আগে এটা নিশ্চয়ই মিটিং লাগবে, মাননীয় মন্ত্রীর অনুমোদন লাগবে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি নির্বাচন কমিশন। ইসি সচিব বলছেন কমিশন সভায় বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে। এটি আমার সাথে এখনো এই বিষয়ে কোনো কথা হয়নি। আপনারা জানেন যে আপনারা যে আমাদের কমিশন আছে, কমিশনে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। মন্ত্রিপরিষদ জানায় দাপ্তরিক কাজ শেষ করতে সময় লাগবে 1 মাসের মতো। এরপরই শুরু হয়ে যাবে প্রাতিষ্ঠানিকভাবে হস্তান্তরের প্রক্রিয়া। তবে ইসি কর্মকর্তারা বলছেন হস্তান্তর সম্পন্ন হতে সর্বনিম্ন সময় লাগবে 1 বছরের মতো। বেলায়েত হোসাইন, সময় সংবাদ। সরকার প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার ঘোষণা দিলেও যাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET-র নিবন্ধন সনদ নেই তারা পাবেন না এই সুবিধা। BMET কার্ড না থাকায় বিপুল সংখ্যক সৌদিগামী প্রবাসী সরকারের দেয়া হোটেল কোয়ারেন্টাইনের ভর্তুকি থেকেও বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে পাসপোর্ট ও ভিসার মেয়াদের ভিত্তিতে ভর্তুকির টাকা ও টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকরা। হাজেরা শিউলির রিপোর্ট। করোনার প্রকোপে বিভিন্ন দেশের নানা বিধিনিষেধের কারণে জনশক্তি রপ্তানি কার্যত বন্ধ। মধ্যপ্রাচ্যের সৌদি শ্রমবাজার উন্মুক্ত থাকলেও দেশটিতে যেতে হোটেলে কোয়ারেন্টিনের খরচ প্রবাসীদের জন্য এখন বড় বাধা। ছুটিতে দেশে আসা অধিকাংশ প্রবাসীর অর্থ ফুরিয়ে যাওয়ায় উচ্চমূল্যের টিকিট কেনার পর হোটেল বুকিংয়ের জন্য টাকা জোগাড়ে হিমশিম খাচ্ছেন তারা। এই অবস্থায় সরকার সৌদিগামী প্রবাসীদের হোটেল বুকিংয়ের খরচ বাবদ 25,000 টাকা দেওয়ার কথা বললেও নানা জটিলতে তা পাচ্ছেন না বেশিরভাগই। আমাদের 80 থেকে 90% লোকেরই স্মার্ট কার্ড নাই, এই জন্য টাকাটা তো অনেকে পাইবে না। আমরা ছুটিতে আসি স্বল্প সময়ে, এগুলো আমাদের করার সময় থাকে না। সরকার যদি টাকাটা এখানে যে সময় আমরা হোটেল বুকিং দিই ওই সময় যদি আমাদেরকে দিয়ে দিত সবচেয়ে বেটার হইতো। প্রবাসীদের কোয়ারেন্টিনের খরচ বাঁচাতে সরকার টিকা দেওয়ার ঘোষণা দিলেও সেখানেও জটিলতা। BMET-র নিবন্ধন না থাকলে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না প্রবাসীরা। আর চীনের সিনোফার্মার টিকা সৌদি আরব সহ অন্যান্য দেশে এখনো অনুমোদন না পাওয়ায় ওই টিকায় কোনো লাভ হবে না প্রবাসীদের। চীনের টিকা আমাদের কোনো কাজ আসবে না। এটা ভ্যাকসিন যদি আমাকে দেওয়া যায় আমার টাকাটা থেকে আমরা বাঁচি। আমাদের অনেকের NID কার্ড নাই, আমরা চাই শুধু পাসপোর্টের উপরে নিবন্ধনটা হোক এবং আমাদের টিকা দেওয়া হোক। ভ্যাকসিনের যেই প্রক্রিয়া থাকবে আমরা মনে করি যে সেখানে আকামা অথবা ছুটির কাগজ বা পাসপোর্ট অথবা ভিসা এই অন্তত 5-7টা অপশন সেখানে রাখতে হবে। শুধুমাত্র স্মার্ট কার্ডই একটা অপশন এটা হতে পারে না। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য না হওয়ায় BMET কার্ডধারীদের বাইরে কাউকে কোয়ারেন্টিনের টাকা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার একটি ডকুমেন্ট হচ্ছে যে BMET কর্তৃক ইস্যুকৃত স্মার্ট কার্ড। আদৌ কার্ডধারী নন, তারা আমার সদস্য নন। এ কারণে তাদেরকে আপাতত এই সুবিধা দেওয়ার মতো কোনো অবকাশ এখনো নেই। যে দেশের জন্য যে টিকা প্রযোজ্য সেটা যাতে আমদানি করা যায় তার জন্য আমাদের মাননীয় মন্ত্রী অনুরোধ করেছেন। আপাতত 30 জুন পর্যন্ত শুধু সৌদি প্রবাসীদের হোটেলে কোয়ারেন্টিনের জন্য টাকা দেওয়া হচ্ছে। তাই কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে সব প্রবাসীকে টিকার আওতায় আনার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। কুয়েতে লকডাউন কারফিউ না থাকলেও ব্যবসা বাণিজ্যে নেই আগের মতো কর্মচাঞ্চল্য। কর্মহীন হয়ে বেকারত্বের অভিশাপ নিয়ে জীবনযাপন করছেন বহু প্রবাসী বাংলাদেশি। সেই সঙ্গে বেচাকেনা আগের মতো না থাকায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এদিকে সরকারি বিধিনিষেধের কারণে বিমান চলাচল বন্ধ থাকায় দেশে আটকে পড়া প্রবাসীরা কর্মস্থলে ফিরতে পারছেন না। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনার থাবায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো বিপর্যস্ত কুয়েতও। সম্প্রতি সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ব্যবসা বাণিজ্য ও কর্মক্ষেত্রে নেই আগের সেই ব্যস্ততা। চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন স্থানীয়দের পাশাপাশি বহু প্রবাসী বাংলাদেশি। বিপাকে পড়েছেন বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িতরাও।
অন্যদিকে বিমান চলাচল বন্ধ থাকায় কর্মস্থলে ফিরতে পারছেন না ছুটিতে দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও দেশে পরিবারের কাছে যেতে পারছেন না কুয়েতে বসবাসরত প্রবাসীরাও। এ অবস্থায় বাংলাদেশ সরকার ও দূতাবাসের কূটনৈতিক সমঝোতার ভিত্তিতে দ্রুতই চালু হবে বিমান চলাচল, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। ফ্লাইট চালু না থাকার কারণে শত ইচ্ছা থাকা সত্ত্বেও দেশে যেতে পারতেছি না। আর ওইদিকে দেশেরও ছেলে সন্তানরা অতি আগ্রহে অপেক্ষা করতেছে আমাদের স্পর্শ হওয়ার জন্য, কিন্তু আমরা শত ইচ্ছা থাকা সত্ত্বেও যাইতে পারতেছি না। অনেক লোক বেকার, অনেক প্রবাসী ভাইরা আমরা দেশে যারা ফেরত গেছেন ওনারা ফেরত আসতে পারছেন না, যেহেতু যোগাযোগ ব্যবস্থা এখনো চালু হয় নাই। প্রত্যেকটা দেশেরই একটা স্বাস্থ্যগত নিয়ম কানুন ওরা মেনে চলছে এবং আমরা সেই নিয়মকানুনকে ফলো করাটাই আমাদের দায়িত্ব হবে। কুয়েতে বর্তমানে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। এদের মধ্যে ছুটিতে দেশে গিয়ে আটকা পড়েছেন প্রায় 12,000। সময় সংবাদ, কুয়েত। ভোরের সময় আরো থাকছে, ঢাকার বাইরে থেকে চুরি করা সিএনজি নিমিষেই পাল্টে যায় রাজধানীর গ্যারেজে। পুলিশকে ফাঁকি দিতে ব্যবহার হয় মেয়াদ উত্তীর্ণ নম্বর প্লেট। গ্রেফতার 5। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির 9 সহযোগীকে গ্রেপ্তার করেছে সিআইডি। বিদেশে চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় মানব পাচারকারী এ চক্রটি। সিআইডির অভিযানে 395টি পাসপোর্টও উদ্ধার করা হয়। জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির অফিসে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের সদস্য সালাউদ্দিন ও জসিমউদ্দিনকে গ্রেপ্তার করে সিআইডি। তাদের দেয়া তথ্যে এই চক্রের আরও 7 সদস্যকে গ্রেপ্তার করা হয়। সিআইডির অভিযানে পাচারকারী চক্রের মূল হোতা অমির অফিস থেকে 395টি পাসপোর্ট, সম্পত্তির দলিল, 4টি বিলাসবহুল গাড়ি, কম্পিউটারের হার্ড ডিস্ক সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। অমির সহকারী হিসেবে ব্যবসায়িক সম্পর্ক, তার অফিসের তার এজেন্ট, তার অফিস স্টাফ যারা এই মানব পাচার করার ক্ষেত্রে সহযোগিতা করে, আমরা সেই ধরনের 9 জনকে গ্রেপ্তার করছি। সিআইডি বলছে বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে মানব সম্পদ পাচার করত এই চক্রটি। কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে সেসব দেশে মানবেতর জীবনযাপন করছে অনেক মানুষ। এছাড়াও আরও অনেক নিরীহ মানুষকে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাঠানোর আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। আর এই পুরো চক্রের মূল হোতা অমি। তুহিন সিদ্দিকী অমি তার দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত, এই ম্যান পাওয়ার মানব পাচারের সাথে জড়িত এবং ইতিমধ্যে শত শত লোককে মালয়েশিয়া, দুবাই এবং সিঙ্গাপুরে সে পাচার করেছে এবং অনেকেই খুব কষ্টের মধ্যে আছে এবং বহু প্রার্থী যারা বিদেশে যাওয়ার জন্য অর্থ দিয়েছিল তারা সেই টাকা ফেরত পায়নি। এই চক্রের সঙ্গে আরও অর্ধশত মানুষ জড়িয়ে বলে জানায় সিআইডি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী বাসায় গড়ে তুলেছেন জাল টাকার কারখানা। জাল টাকা তৈরি করে বিক্রি করতেন চক্রের কাছে। সেই চক্র জাল নোট ছড়িয়ে দিত বাজারে। কোরবানির ঈদ সামনে রেখে গড়ে ওঠা এমন একটি জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে র্যাব। গ্রেফতার করা হয়েছে একজনকে। প্রিন্টার থেকে বেরিয়ে আসছে 500 থেকে 1000 টাকার নোট। দেখতে হুবহু আসল টাকার মতো হলেও সবই জাল। র্যাবের হাতে গ্রেফতার নাইমুল হাসান তৌফিক, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। রাজধানীর মেরুলবাড্ডায় নিজ বাসায় গড়ে তুলেছেন জাল টাকার কারখানা। র্যাবের অভিযানে তার কাছ থেকে 50,28,000 টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ব্রিফিংয়ে র্যাব জানায়, গ্রেফতার তৌফিক জাল টাকা তৈরি করে একটি চক্রের কাছে বিক্রি করত। এজন্য 1 লাখ টাকার জাল টাকার বিনিময়ে পেত 20 থেকে 30,000 টাকা। এই চক্রটি গত 3-4 বছরে 125টি জাল নোটের চালান বাজারে ছেড়েছে বলেও জানায় র্যাব। ল্যাপটপ, প্রিন্টার সহ তাকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ওই মুহূর্তে 50,28,000 টাকা মূল্যমানের জাল বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়। র্যাব বলছে শিক্ষার্থী তৌফিকের সঙ্গে আরো 2 জন জড়িত। কুরবানির হাটকে সামনে রেখে চক্রটি মাথাচাড়া দিয়ে ওঠে বলেও জানায় তারা। জাল নোটগুলো কিন্তু সাধারণত দেখা যায় এই গরু কেনাবেচার সময় এটা বেশি ব্যবহৃত হয় এবং এটা সেও স্বীকার করেছে যে এটা তাদের এই উদ্দেশ্য করেই তার এই বড় ধরনের এই যে প্রোডাকশনে যে সে গিয়েছে, এটা তার একটা অন্যতম উদ্দেশ্য ছিল। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। একেবারে নতুন সিএনজি চালিত অটোরিকশা।
কাগজপত্র, রুট পারমিট সবই আছে, অথচ দাম মাত্র 3 থেকে 4 লাখ টাকা। মেয়াদোত্তীর্ণ সিএনজির নম্বর প্লেট চোরাই গাড়িতে ব্যবহার করে একটি চক্র এভাবেই কম দামে বিক্রি করছে দীর্ঘদিন ধরে। চক্রের 5 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে, ঢাকার বাইরে থেকে সিএনজি চুরি হলেও বিক্রি হচ্ছে রাজধানীতেই। বুলবুল রেজার রিপোর্ট। দাম, রুট পারমিট, নিবন্ধন সহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে একটি সিএনজি চালিত অটোরিকশা রাস্তায় নামাতে খরচ হয় 10 থেকে 12 লাখ টাকা। অথচ কাগজপত্র সহ মাত্র 3 থেকে 4 লাখ টাকায়ও কেনা যায় সিএনজি। নামমাত্র মূল্যে সিএনজি বিক্রি করে এমন একটি চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এসব সিএনজি আসলে চুরি করা। চক্রের 5 সদস্যকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে বেশ কিছু চোরাই সিএনজি উদ্ধারের পর পাওয়া যায় অভিনব কায়দায় চুরি এবং বিক্রির তথ্য। মেয়াদোত্তীর্ণ সিএনজি অর্থাৎ ডাম্পিং করা হয়েছে এমন সিএনজির নম্বর প্লেট সংগ্রহ করে চক্রটি, পরে চোরাই সিএনজিতে তা ব্যবহার করা হয়। ঢাকার বাইরে থেকে নম্বর প্লেটবিহীন সিএনজি চুরির পর রাজধানীর যাত্রাবাড়ি ও আবদুল্লাপুরের বিভিন্ন গ্যারেজে বিক্রি করা হয়। গ্যারেজে চলে রং বদল, কাগজ তৈরি ও নম্বর প্লেট তৈরির কাজ। পরে চক্রের মূল হোতা কাশেমের হাতে তুলে দেয়া হয়। চোরাই গাড়ি 3 থেকে 4 লাখ টাকায় বিক্রি করে দেন কাশেম। 2001 থেকে শুরু করে 1, 2, 3, 4 এই সময়ে যে সমস্ত সিএনজি বিআরটিএ থেকে লাইসেন্স করা ছিল, এগুলো সব ডাম্পিং হয়ে যায়। ডাম্পিংয়ে যাওয়ার পরে ওই নম্বরগুলোকে চুরির মাধ্যমে, সিএনজি চুরির মাধ্যমে সেই 3-4 হাত ঘুরে পরবর্তীতে ওই নাম্বারটা ব্যবহার করে ওইটা রাস্তায় চালানো হয়। পুলিশ বলছে, নতুন গাড়িতে ডাম্পিং করা সিএনজির নম্বর প্লেট ব্যবহার করায় অনেক সময় ট্রাফিক পুলিশও বিষয়টি ধরতে পারে না। বিভিন্ন সময় পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ট্রাফিক পুলিশের কাছে ধরা এই জন্য খায় না, একটা সিএনজির ডুপ্লিকেশন নাই নাম্বারের, কারণ নাম্বারটা তারা যে ডাম্পিংয়ের যে নাম্বারটা, সেই নাম্বারটা তারা ব্যবহার করে। এই চক্রের সঙ্গে বিআরটিএর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমরা তাদেরকে খুঁজছি, খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ডিভোর্সের পর আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে হাত মেলান নদী। মোটা অঙ্কের বেতনে চাকরির টোপ ফেলে তরুণীদের পাচার চক্রের হাতে তুলে দিতেন তিনি। দেশের সঙ্গে পাল্টাতো তার নামও। ভারত থেকে পালিয়ে আসা 5 তরুণের মামলায় নাম আসে তার। গ্রেফতারের পর পুলিশ বলছে, পাচারে যশোর ও সাতক্ষীরার বেশ কয়েকজন জনপ্রতিনিধির সম্পৃক্ততা পাওয়া গেছে। এদিকে নদীসহ গ্রেফতার 7 জনের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ভারতে এক বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর আন্তর্জাতিক নারী পাচার চক্রের ভয়াবহ তথ্য আসে পুলিশের হাতে। নিপীড়নের শিকার হয়ে ভারত থেকে পালিয়ে আসা 5 তরুণী হাতিরঝিল থানায় মামলা করেন। নদী ওরফে জয়া নামের এক নারীর নাম আসে তাদের দেয়া তথ্যে। তাদের দাবি, নদী তাদেরকে ভারতে পাচার করে দিয়েছিলেন। নারী পাচার সিন্ডিকেটের মোস্ট ওয়ান্টেড এই সদস্যকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। সোমবার যশোর ও নড়াইলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় নদীসহ মানব পাচার চক্রের 7 সদস্যকে। পুলিশ বলছে, টোপ ফেলে তরুণীদের পাচারকারী চক্রের হাতে তুলে দিত নদী। পাচারকৃত নারীদের কাছে সে নিজেকে এ নামে পরিচয় দিলেও ভারতে সবাই তাকে ইতি নামে জানে। ভারতীয় আধার কার্ডে তার নাম জয়া আক্তার জান্নাত, পাসপোর্টে নাম নূরজাহান, সাতক্ষীরা সীমান্তে নাম জলি, যশোরে প্রীতি, দুবাইয়ে লায়লা। আমরা নদী সম্পর্কে প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, 2015 সালে তার বিবাহ বিচ্ছেদের পর থেকে সে ভিন্ন পথে চলে আসে এবং বিভিন্ন এই সমস্ত কার্যক্রমে সে নিজেকে জড়িয়ে ফেলে। নারী পাচারের সঙ্গে যশোর ও সাতক্ষীরায় বেশ কয়েকজন জনপ্রতিনিধির নাম পেয়েছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ওই এলাকার কিছু কিছু জনপ্রতিনিধিও তাদেরকে সহযোগিতা করেছে। যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা আওতায় আসবে, যাদেরকে এই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নারী পাচারের ঘটনায় এখন পর্যন্ত 5টি মামলায় গ্রেফতার হয়েছে 20 জন। সে নিজেকে জড়িয়ে ফেলে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, কোরবানির সামনে রেখে গবাদি পশু নিয়ে বিপাকে খামারিরা। করোনায় ক্রেতা সংকটের আশঙ্কা, অনলাইনে বিক্রির পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। টাঙ্গাইলের পাইকারি আড়তগুলোতে সরবরাহ কম থাকায় মাছের দাম কিছুটা বেশি। স্বল্প পরিসরে মিলছে রুই, কাতল ও মৃগেল সহ বিভিন্ন জাতের মাছ। ব্যবসায়ীদের মতে, লকডাউন আর টানা বৃষ্টির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
এতে লোকসানের শঙ্কায় পড়েছেন মাছ চাষিরা। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফুটতেই সরব হয়ে ওঠে টাঙ্গাইলের এলেঙ্গার পাইকারি এই মাছের বাজার। দূর দূরান্ত থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা মাছ কিনতে ভিড় করেন এখানে। তবে লকডাউন ও টানা বৃষ্টিতে গত সপ্তাহের তুলনায় এখানকার আড়তগুলোতে মাছের সরবরাহ গেছে কমে। স্বল্প পরিমাণে পাওয়া যাচ্ছে বোয়াল, রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস ও শিংসহ নানা জাতের মাছ। প্রকারভেদে বিক্রি হচ্ছে কেজিতে 15 থেকে 20 টাকা বেশি দামে। সমস্যা ব্যবসা করেন, বৃষ্টির উদ্বৃষ্টির সমস্যা, দাম অনেক বেশি। আগে আসছিল যেটা লইতাম 150 টাকা, এখন 170 টাকা। যখন পানি কম থাকবো তখন নদীর মাছ আসবো। এদিকে পাইকারি এই বাজারে বিদ্যমান নানা অসুবিধার কথা বলে কর্তৃপক্ষের কাছে সমাধান চেয়েছেন আড়তদাররা। বর্তমানে আমরা এখানে যেভাবে আছি এভাবে আসলে ব্যবসা করার অনুপযোগী। বৃষ্টি আসলে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারি না, পাইকাররা দাঁড়িয়ে থাকতে পারে না, যারা মাছ নিয়ে আসে তাদের অনেক সমস্যা। তো প্রশাসন যদি আমাদের দিকে একটু নজর দিত বা আমাদের এই ঘরগুলো যদি মোটামুটি আগের মতো হয়তো বা ভালোভাবে একটু করে দিত তাহলে আমাদের অনেক সুবিধা হতো। প্রতিদিন প্রায় 50 লাখ টাকার মাছ কেনাবেচা হয় এখানে। সময় সংবাদ, টাঙ্গাইল। নওগাঁর পাইকারি আড়তে কমেছে দেশীয় মাছের সরবরাহ। সব ধরনের মাছের দর কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এতে খুশি চাষিরা। বিস্তারিত জানাতে সান্তাহার পাইকারি মাছের আড়তে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ধন্যবাদ শ্রেয়া। গেল কয়েকদিনের ব্যবধানে কিন্তু মাছের যে সরবরাহ তা কিন্তু অনেকটাই কমে এসব আড়তে আমরা লক্ষ্য করছিলাম। বিশেষ করে চাষ করা মাছ কিন্তু এই আড়তগুলোতে বেশি এসে থাকে। তবে এই শেষ মৌসুম বলছে এই সময়টাতে মাছ কিছুটা কম আসার কারণ হলো যে মাছের যে পরিপক্কতা, মাছের যে সময় থাকে এই সময়টা কিন্তু শেষ সময়। এখন ডিম ছাড়িয়ে কিন্তু নতুন করে পুকুর জলাশয়গুলোতে আবার মাছ চাষের জন্য তারা একটা প্রস্তুতি নিয়ে থাকেন। এই কারণে মাছের সরবরাহ যেমন কমেছে, সরবরাহের তুলনায় কিন্তু দরের জায়গাটায় কিন্তু প্রতি কেজি মাছের এখানে লক্ষ্য করছিলাম 20 থেকে 30 এবং প্রকার ভেদে 40 টাকা পর্যন্ত মাছের দর এখানে বেশি দরে কেনা বেচা চলছে। তবে গেল কয়েকদিনের ব্যবধানে মাছের দর কিছুটা বেশি হওয়ার কারণে কিন্তু যারা মাছ চাষী তারা বলছেন যে বিগত দিনে কিন্তু তারা লোকসান খাচ্ছিলেন এবং লোকসানের কারণে তারা আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারছিলেন না। তবে এরকম একটি দর তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন। এই কারণে কিন্তু মাছ চাষীরা বরাবরই যেটি বলে থাকেন যে তাদের চাষ করতে গিয়ে কিন্তু খাদ্যের দর অনেকটা বেশি কিনতে হয় এবং অধিক দরে খাদ্য কিনতে গিয়ে কিন্তু চাষ করা মাছের দরটাই সুষমভাবে না পাওয়ার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছিলেন। আজকের বাজারে আমরা যেটি দেখছিলাম রুই প্রতি কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা, মৃগেল 180 থেকে 190 টাকা, অন্যদিকে শিং মাগুর 320 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় আরো অনেক প্রজাতির মাছ এখানে কিন্তু সরবরাহ অনেকটাই রয়েছে। এই জাতীয় মাছের সরবরাহের তুলনায় দর বেশি হওয়ার কারণে কিন্তু সাধারণ ভোক্তা যারা তারা কিন্তু বলছেন যে হঠাৎ করে এরকম একটি মাছের দর বৃদ্ধি তাদের জন্য একটা অস্বস্তিতে ফেলেছে। তবে চাষ করা মাছ এই আড়তে কিন্তু আশপাশে বিশেষ করে ধামুরহাট, পত্নীতলা, সাপাহার এবং রানীনগর, আত্রাই থেকে অসংখ্য মাছ চাষী তারা এই চাষ করা মাছগুলো এই আড়তে ভোর সকালে নিয়ে আসেন এবং পার্শ্ববর্তী আদমদিঘি এলাকার পরে একটি অংশের কিন্তু চাষ করা মাছ এই আড়তে তোলা হয়ে থাকে। বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা কিন্তু এসে এইসব মাছ তারা কিনে নিয়ে যান এবং মাছের যে সরবরাহের তুলনায় গেল কয়েকদিন কিন্তু ব্যাপারীর উপস্থিতি অনেকটা কম ছিল। বিশেষ করে পার্শ্ববর্তী জেলাগুলোতে কিন্তু লকডাউন চলছে, এসব কারণে কিন্তু মাছের দূরের পাইকারির উপস্থিতি কম থাকার কারণে কিন্তু দরের জায়গাটা বেশ ওঠানামা করছিল। তবে আজকের বাজারটা বেশ চাঙ্গা হওয়ার কারণে চাষিরা বলছেন যে বর্তমান যে বাজারটা রয়েছে এরকম একটি টেকসই বাজার থাকলে তারা কিন্তু বিগত দিনে লোকসানটা কাটিয়ে ওঠার একটা সুযোগ পেতে পারেন। এরকম একটি বাজারকে তারা দীর্ঘদিন প্রত্যাখ্যান করছিলেন। নওগাঁ জেলার পরিসংখ্যান বলছে যে বিগত বছরগুলোতে কিন্তু মাছের যে চাষের পরিধি তা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং প্রতি বছর এই জেলায় কিন্তু ৭৮,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়ে থাকে এবং এটা মোট উৎপাদনের চেয়ে প্রায় ২০,০০০ মেট্রিক টন এখানে বেশি চাষ করা হচ্ছে। বিভিন্ন পুকুর জলাশয়ে নতুন করে খনন করে কিন্তু এসব মাছ চাষের পরিধি বৃদ্ধি করা হচ্ছে। এসব কারণে কিন্তু যারা চাষি তারা বিগত মৌসুমগুলোর চেয়ে কিন্তু বেশি অধিক মুনাফা লাভের আশায় কিন্তু মাছ চাষে ঢুকছেন এবং মূলধন বিনিয়োগ করছেন এবং এই বিনিয়োগের তোলার ক্ষেত্রে কিন্তু বিগত কয়েকদিন বিশেষ করে ১০-১৫-২০ দিন আগে দরের জায়গাটা কিন্তু একেবারে নিচে নেমে গিয়েছিল। বিশেষ করে পাঙ্গাস মাছ বা সিলভার কাপ জাতীয় মাছের দরটা কিন্তু একেবারে নিচে ছিল। বিশেষ করে ৬০ থেকে ৭০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছিল এই সিলভার কাপ, রুই, জাপানি কাপ। এই মাছের দরটা কিন্তু আজকের বাজারে আমরা লক্ষ্য করছিলাম ১১০ টাকা বা ১০৫ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। তবে বাজার ব্যবস্থা এরকম একটি চাঙ্গা, কিন্তু চাষিরা বলছেন যে তাদের কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা
একটা সুযোগ হচ্ছে এবং এই জাতীয় বাজার যদি তারা পান তাহলে বিগত দিনের লোকসান কিন্তু তাদের আবার নতুন করে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে। তবে আজকের আড়তে দেশীয় চাষ করা মাছ সিলভার কাপ, পাঙ্গাস, রুই এবং শিং মাগুর মাছের সরবরাহটা এখানে বেশ লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে মাছ কিন্তু রাজধানী সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকেন মাছ চাষিরা এবং এই চাষ করা মাছের যে বাজার এটা কিন্তু প্রতিদিন এখানে 40 থেকে 50 লাখ টাকার মাছ কেনাবেচা হয় এই নওগাঁর পাশাপাশি সান্তার আড়তে। এখানে প্রায় 40টির মতো স্থানীয় আড়ত রয়েছে। এই আড়ত তারা কিন্তু নিজেরা কিন্তু মাছ কিনেন এবং এই বাজার থেকে কিন্তু প্রান্তিক পর্যায়ে যেসব আবার হাট রয়েছে এই হাটে কিন্তু নিয়ে যাওয়ার জন্য ব্যাপারীরা, খুচরা ব্যাপারীরা তারা কিন্তু মাছ সংগ্রহ করে স্থানীয় বাজারগুলোতে বিক্রি করছেন। তবে বাজার ব্যবস্থা কিন্তু এখানে যে বাজারটা রয়েছে এই বাজারে কিন্তু প্রান্তিক হাটগুলোতে কিন্তু আবার একটা বড় ফারাক এখানে আমরা লক্ষ্য করছিলাম। প্রতি কেজি রুই প্রান্তিক হাটগুলোতে কিন্তু বেশ চড়া দরে বিক্রি হচ্ছে এবং এই বাজার ব্যবস্থা কিন্তু স্বল্প মূল্যে পাওয়ার কারণে আশপাশের অনেক ভোর সকালে মানুষ কিন্তু সাধারণ মানুষ ভোক্তারা এসে কিন্তু এই আড়তে মাছ কেনেন এবং আনুষ্ঠানিকভাবে মাছ কেনার জন্য কিন্তু অনেক সাধারণ মানুষ বা দূর দূরান্তের ব্যাপারীরা কিন্তু এই আড়তে আসছেন। তো সব মিলে বাজার কিন্তু চাঙ্গা হয়েছে এবং বাজারে ভালো দাম পাওয়ার কারণে মাছ চাষিরা কিন্তু বেশ খুশি আজকের এই সান্তার আড়তে। তো এই ছিল সান্তার আড়তে মাছ বেচা কিনার খবর আমার কাছে। নওগাঁর সান্তাহার পাইকারি মাছের আড়ত থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। বৈরী আবহাওয়ার কারণে ঠাকুরগাঁওয়ের সবজির পাইকারি বাজারে সরবরাহ কিছুটা কমেছে। এতে গেল সপ্তাহের তুলনায় প্রকারভেদে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে গেছে সবজির দাম। ভালো দাম পেয়ে খুশি প্রান্তিক চাষিরা। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। ভোর থেকে জেলার চাষিরা তাদের উৎপাদিত সবজি নিয়ে ছুটে আসেন ঠাকুরগাঁও শহরের একমাত্র পাইকারি সবজির বাজার গোবিন্দনগর সমবায় মার্কেটে। এরপর থেকেই শুরু হয় কেনাবেচা। সারি সারি সাজানো বেগুন, আলু, করলা, পটল, চিচিঙ্গা, চাল কুমড়া ও মিষ্টি কুমড়া সহ হরেক রকম টাটকা সবজি কিনতে এখানে ছুটে আসেন দূর দূরান্তের পাইকাররা। যদিও বৈরী আবহাওয়ার কারণে বাজারে সরবরাহ কম থাকায় প্রকারভেদে 2 থেকে 3 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। বর্তমানে নানা জাতের এসব সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। এদিকে সরবরাহ কম থাকলেও কমেনি বেচাকেনা। 20 থেকে 25 টাকা কেজি থাকলেও কাইথা এখন বাজারে বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা। করলা এখন ভালো দাম পাচ্ছি, 28-30 টাকা কেজি। সবজি একটু বাজারে কম উঠতেছে আরো, এই কারণে একটু দামটা পাওয়া যাচ্ছে। আগের চেয়ে একটু আমদানি বেশি, তারপরে বেচা বিক্রি একটু কমে গেছে করোনার কারণে। মাল এখানে আমদানি কম হওয়ার কারণে 2-4 টাকা বাজার থেকে বেশি। করোনা পরিস্থিতিতে এই পাইকারি বাজারে প্রতিদিন 10 থেকে 11 লাখ টাকার সবজি কেনাবেচা হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। নাটোর শহরের হাট বাজারে সব ধরনের সবজি কেজি প্রতি 3 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। চলমান লকডাউনের সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দর। এই বিষয়ে জানাতে নাটোর শহরের স্টেশন বাজারে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, ধন্যবাদ শ্রেয়া। যে বিষয়টি বলছিলেন সবজির দাম কিন্তু নাটোর সদর উপজেলার এই সবচেয়ে বৃহত্তম সবজির বাজারে প্রতিদিনই দাম বৃদ্ধি হচ্ছে। বিশেষ করে যেটি বলতে হয় এখানকার যে আড়তদার তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছে আজ নাটোর শহরের চলমান লকডাউনের 15 দিন অতিবাহিত হচ্ছে। এই লকডাউন অতিবাহিত হওয়ার কারণে সবজির সরবরাহ কিন্তু কমে গেছে। যে সবজিগুলো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এই বাজারে এসেছে, এই সবজির দামগুলো যেটি দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকে যেটি বিক্রি হচ্ছে, করলা 45 থেকে 50 টাকা, বেগুন 30 থেকে 40 টাকার মধ্যে রয়েছে। এছাড়া কচু আরও দাম বৃদ্ধি পেয়ে 40 থেকে 45 টাকার মধ্যে রয়েছে। এছাড়া যে বিষয়টি মিষ্টি কুমড়া 13 থেকে 15 টাকার মধ্যে দেখছি, চিংচিঙ্গা 13 থেকে 15 টাকার মধ্যে রয়েছে, বরবটি 30 টাকা রয়েছে। কাঁচা কলা যেটি দেখতে পাচ্ছি আমরা, যে হালি রয়েছে সে হালির দামও বেড়েছে 12 টাকা হালি। এছাড়া যে বিষয়টি রয়েছে যে সবচেয়ে দাম বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচ। কাঁচামরিচের দাম গতকালকের থেকে আজকে কেজিতে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গতকাল 12 থেকে 15 টাকার মধ্যে বিক্রি হলেও আজ কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে
25 থেকে 30 টাকার মধ্যে রয়েছে। যে বিষয়টি কৃষকরা যেটি কথা বলেছে, আমি কৃষকদের সঙ্গে কৃষকরা যে বিষয়টি বলছে যে তারা কিন্তু সকাল থেকে যে এই বাজারে আসতে প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে পৌর এলাকার সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে গতকাল। যে দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটি, সে কমিটি বৈঠক করেছে। বৈঠকের পরবর্তীতে সন্ধ্যার পর রাতে জেলা প্রশাসক, মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে বৈঠকের পর নাটোর সদরের নাটোর পৌরসভা এবং সিংড়া পৌরসভা লকডাউনের আওতা থাকলেও এটি আরও 7 দিন বৃদ্ধি করে 29 তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে। এছাড়া নাটোর জেলার যে বাকি 6টি পৌরসভা, সেই পৌরসভাগুলোকে লকডাউনের আওতায় আনা হয়েছে। এই লকডাউনের কারণে কৃষকরা প্রতিবারই বাধাগ্রস্ত। এছাড়া আরেকটি বিষয় যেটি বলছেন কৃষকরা, তারা যেটি বলছেন যে এই বর্ষাকালীন যে গত কয়েকদিনের বর্ষায় যে বৃষ্টিপাতে সবজির কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদের সরবরাহ কিন্তু কিছুটা কমে গেছে। এই সকাল থেকে যে দাম চড়া যাচ্ছে, গতকালকে থেকে আজকে দাম চড়া হয়েছে কারণে যে যত কৃষক রয়েছেন তার থেকে ক্রেতার সংখ্যা বেশি রয়েছেন। কৃষি বিভাগ যেটি বলছে চলতি বছর 4,800 হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে এবং 85,000 মেট্রিক টন এই গ্রীষ্মকালীন সবজি উৎপাদন হবে বলে আশা করছে। তো কৃষি বিভাগ যেটি স্বীকার করে নিয়েছেন তারা যে এই বর্ষার কারণে, বৃষ্টির কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সেই সবজিটা কি আরো 5 থেকে 7 দিন দেরি, 5 থেকে 7 দিন এই দামটা চড়া থাকবে। তবে যে বিষয়টি এখানকার আড়তদাররা যেটি বলছে, আড়তদারের সঙ্গে কথা বলছে, তারা যেটি বলছে লকডাউন অব্যাহত থাকলে সবজি সরবরাহ দিন দিন কিন্তু কমতে থাকলে এই যে দাম রয়েছে, যে বর্তমান দাম যাচ্ছে, সেই দামের থেকে আরো চড়া দাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় যেটি বলতে পারি যে কৃষি বিভাগও যেটি স্বীকার করেছে, গত বছর প্রতি হেক্টরে 16 মেট্রিক টনের উপরে সবজি উৎপাদন হলে এবার কিন্তু কিছুটা কম উৎপাদন হচ্ছে বলে তারা বলেছেন। বিশেষ করে 15 থেকে 15.5 মণ প্রতি হেক্টরে 15 থেকে 15.5 মণ মেট্রিক টন সবজি উৎপাদন হচ্ছে। এর কারণ হিসাবে কৃষি বিভাগ যেটি বলছে যে অনাবৃষ্টিটা বেশি অনাবৃষ্টির কারণে তাই সেচটা কৃষকরা কিছু কম দিয়েছেন। এই সেচ কম দেওয়ার কারণে সেই সময় সবজির ফলনটা কমে এসেছে। তবে কৃষি বিভাগ যেটি আশা করেছে চলমান যে বৃষ্টিপাত এবং এই যে কিছুটা ক্ষতি হলেও 5 থেকে 7 দিন পর থেকে যে সবজিগুলো আসবে, সেই সবজিগুলা থেকে উৎপাদন বৃদ্ধি পাবে। সেই উৎপাদনের ক্ষতিটা কাটিয়ে উঠবেন বলে কৃষি বিভাগ বলছে। এই ছিল আমার কাছে নাটোর স্টেশন বাজার থেকে সবজি বাজারের সর্বশেষ। নাটোর থেকে সবজি বাজারে খবর জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন। করোনা সংক্রমণের মধ্যে বাগেরহাটে বড় বড় গরু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। আসন্ন কোরবানির হাটে ন্যায্য মূল্য পাবেন কিনা তা নিয়ে বেশিরভাগই সংশয়। প্রাণী সম্পদ বিভাগ বলছে খামারিদের শঙ্কিত হওয়ার কিছু নেই। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাট কলকলিয়া গ্রামের খামারি সুখদেব মজুমদার নিজের গাভীর বাচ্চা কালুরাজের ওজন 3 বছরে পৌঁছেছে 1200 কেজিতে। গেল বছর কোরবানির হাটে বিক্রি করতে পারেননি কালুরাজকে, তাই তার হতাশা কাটছে না এবারও। কালুরাজের খাবারে প্রতিদিন খরচ হয় 1200 থেকে 1300 টাকা। দেশীয় ফলমূল আর ঘাস কুড়ো খাইয়ে এটাকে মোটাতাজা করছেন পরিবারের সকলে মিলে। এলাকার মধ্যে সবথেকে বড় গরু কালুরাজকে দেখতে স্থানীয়দের ভিড় লেগেই থাকে। শুধু কালুরাজকে নিয়ে নয়, এমন হতাশায় আছেন হিমালয়কে নিয়ে পার্শ্ববর্তী কাকুড়ি এলাকার নাজমুল মোল্লা এবং বাদশাকে নিয়ে মিঠুন রায়। এসব বড় গরুর ন্যায্য মূল্য পেতে সরকারি সহায়তা চান সবাই। পরিবারের সবাই মিলে ওর যত্ন করি, প্রতিদিন স্নান করাই। এর ওয়েট আছে 30 থেকে 32 মণ। আশা করি এই গরুটা 12 থেকে 13 লক্ষ টাকা বিক্রি হবে। বিক্রি করতে পারি নাই, এবছর বিক্রি করার আশা আছে। প্রতিদিন প্রায় 1200-1400 টাকার খাবার খরচ হয় গরুটার পিছনে। সামনের যে ঈদের কোরবানি, এতে আমি
ন্যায্য মূল্য পাবো। ন্যায্য মূল্য পাবো কিনা তার একটা শঙ্কার ভিতর আছি। কালুরাজের সুবিধা অসুবিধায় তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেন পশু চিকিৎসক। ফোন দিলেই তার সাথে সাথে এসে যদি কোনো সমস্যা থাকে তাহলে সলভ করার চেষ্টা করি। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, গরু বিক্রি নিয়ে শঙ্কা প্রকাশের কিছুই নেই। সবাই মিলে চেষ্টা চলছে যাতে খামারিরা ন্যায্য মূল্য পান। গরুগুলি 26 সময় আমরা যাতে অনলাইনে দিতে পারি এবং আশা করতেছি আগে থেকে প্রস্তুতি ভালো থাকলে হয়তো তারা গরু বিক্রি করতে পারবে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে গোটা বাগেরহাট জেলায় কোরবানির জন্য 25,831টি গরু এবং 11,154টি ছাগল ও ভেড়া প্রস্তুত রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। পাহাড়ি জেলা রাঙামাটির যে পাহাড়গুলোতে জুম চাষ হতো, এখন সেখানে শোভা পাচ্ছে ফলের বাগান। উৎপাদিত ফলে জেলার বাজার সয়লাভ। তবে বাগান মালিকদের অভিযোগ, কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। রাঙামাটি থেকে হেফাজত সবুজের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। ভোর থেকেই যন্ত্রচালিত নৌকায় করে বিভিন্ন ফল নিয়ে শহরের সমতা ঘাটে ভিড়তে থাকেন বাগান মালিক ও চাষিরা। মৌসুম অনুযায়ী ফল নিয়ে হ্রদের বুকে ভেসে থাকে নৌকা। এখন মধুমাস, কাঁঠাল আর আনারসে ভরে যায় ঘাট। রাঙামাটির নানিয়াচরের আনারস, লংগদুর কলা আর সদরের কাঁঠাল সুমিষ্ট ও বিষমুক্ত হওয়ায় ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে সারা দেশে। যে কারণে হাটে ভিড় করেন বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। তবে পাহাড়ের বুকে কঠোর পরিশ্রমে উৎপাদিত ফল বাজারে এনে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার অভিযোগ চাষি ও বাগান মালিকদের। বাজারে প্রচুর কাঁঠাল হচ্ছে, এই জন্য দাম কম। 12 টাকা চাচ্ছে, 5 টাকা 6 টাকা করে চাচ্ছে ওরা। ফুল সিজন তো, ফুল সিজন দাম কমে যায়। জেলায় ফলের চাহিদা বেশি স্বীকার করে খরচ বেশি হওয়ায় লাভ কম হয় বলে দাবি ব্যবসায়ীদের। সিজনে ফল মোটামুটি চাহিদা ভালো আছে, খাওয়া সুস্বাদু, খরচের কারণে আমরা পোষে উঠতে পারি। 10,000 মাল নিলে বিক্রি হয় 2,000, 3,000 এইভাবে বিক্রি হয়। প্রশিক্ষণ ও পরামর্শের কারণে জেলার কৃষকেরা ফল বাগানের প্রতি আকৃষ্ট হচ্ছেন, জানালেন কৃষি বিভাগের কর্মকর্তা। এবছরই 33,130 হেক্টর জমিতে বিভিন্ন ফল, প্রায় 27 ধরনের ফল চাষাবাদ হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 1.5 কোটি টাকার ফল বিক্রি হয়। সময় সংবাদ, রাঙামাটি। গণপরিবহন বন্ধের নির্দেশনা থাকলেও অমান্য করে মহাসড়কে চলছে দূরপাল্লার যানবাহন। মহাসড়কে যান চলাচলের খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইলের আশিকপুর বাইপাস এলাকায় আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাদির, শ্রেয়া, আপনি জানেন যে এই যে সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যেই কারণে আসলে সারা দেশের বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যেই লকডাউন শুরু হয়েছে। বিভিন্ন জেলায় থেকে যেই কারণে গণপরিবহনের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। আমরা যে নির্দেশনার কথা জানলেও আমরা এই মুহূর্তে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করেছি, সেখানে কিন্তু সেরকম অবস্থা দেখিনি। আমরা সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে এই যে উত্তরবঙ্গ থেকে যে যাত্রীবাহী যে গণপরিবহনগুলো রয়েছে, সেই গণপরিবহনগুলো কিন্তু দেদারছেই মহাসড়ক দিয়ে চলছে। এবং আমরা অন্য যে বিষয়টি লক্ষ্য করেছি যে এই যে তারা অনেকটাই মানে করছে না, তারা অনেকটাই স্বাস্থ্যবিধির প্রতি কোনো নজর দিচ্ছে না। এই বিষয়টিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে যে এই যে গণপরিবহন যে বন্ধের নির্দেশনা, সেই গণপরিবহন বন্ধের নির্দেশনায় কিন্তু তারা আসলে কঠোরভাবে মানেনি। কারণ মালিক সমিতি বা শ্রমিক সমিতি ওইভাবে তাদেরকে টেক কেয়ার করছে না। এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মহাসড়কে পুলিশ প্রশাসন রয়েছে, অর্থাৎ হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ রয়েছে। এই জেলা পুলিশ, হাইওয়ে পুলিশের সামনেও কিন্তু এই যে দেদারছেই গণপরিবহনগুলো চলছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে আসলে এখানে ওইভাবে আসলে নির্দেশনা তারা পায়নি, যে কারণে তারা আসলে ওইভাবে বন্ধ করতে পারছে না। এখানে তাদের সামনেই গণপরিবহনগুলো চলছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তারা কখনো কখনো খোঁজ খবর নিয়েছে বা চেষ্টা করেছে, কিন্তু তারা বন্ধ করে দেওয়ার মতো তারা কোনো রকম নির্দেশনা না পাওয়ার কারণে এই মহাসড়ক দিয়ে দেদারছে সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে গণপরিবহনগুলো চলছে।
এবং সকালের দিকে এই গণপরিবহনের পরিমাণ কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এই পরিবহনের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং কি স্বাস্থ্যবিধির যে বিষয়টি এটি কিন্তু কোনোভাবেই তারা মানছে না। এদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে টাঙ্গাইলে এই করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বিশেষ করে টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভা এবং টাঙ্গাইল সদর উপজেলার যে সদর পৌরসভাটি রয়েছে সেই সদর পৌরসভায় কিন্তু গতকাল থেকে 7 দিন ব্যাপী লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এরপরেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে এলেঙ্গা পৌরসভায় অবস্থান করছি। সেই এলেঙ্গা পৌরসভায় কিন্তু এই লকডাউনের কিন্তু খুব একটা কড়াকড়ি বা খুব একটা মানতে দেখা যাচ্ছে না এবং অনেকেই দেখছেন যে এখানে যারা রয়েছে তাদের বেশিরভাগ মানুষই এদের এই মুখে মাস্ক নেই, স্বাস্থ্যবিধি তারা মানার প্রতি অনীহা দেখা যাচ্ছে। তা আমরা কথা বলে যে বিষয়টি জেনেছি, তারা আমাদেরকে যে জানিয়েছে যে আসলে লকডাউনে কিছু দোকানপাট বন্ধ করা হয়েছে, মার্কেট বন্ধ করা হয়েছে, কিন্তু এইদিকে মানুষের যে স্বাস্থ্য সচেতনতা বা স্বাস্থ্যবিধি মানার প্রতি যে প্রশাসনের খুব বেশি নজর দেওয়া সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি এখন পর্যন্ত। শুধুমাত্রই এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ তারা রয়েছে, তারা এসেই তারা কিন্তু শুধুমাত্র তারা এই মহাসড়কের যানজট নিরসন বা অন্যান্য সেবার প্রতি তারা নজর দিচ্ছে। তো আমরা কিন্তু এখানে লকডাউনের যে কার্যকরী যে পদক্ষেপ সেই কার্যকরী পদক্ষেপের ভিতরে খুব একটি নেওয়া হচ্ছে বলে আমাদের চোখে পড়েনি। তো এই ছিল আসলে আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিস্তারিত। শ্রেয়া, টাঙ্গাইলের আশিকপুর থেকে সড়কে যান চলাচলের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাদের তালুকদার। করোনা যুদ্ধে জয়পুরহাটের মানুষ পুলিশকে দেখছে মানবিক রূপে। করোনায় দিশেহারা মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে জেলার পুলিশ সদস্যরা করিয়েছেন সর্বমহলের প্রশংসা। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের তথ্য ও ছবিতে রিপোর্ট। জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বসে আছেন বাহিনীর 2 সদস্য, আছেন ফোনের অপেক্ষায়। সীমান্তবর্তী জয়পুরহাট জেলার যে কোনো প্রান্ত থেকে অক্সিজেন চেয়ে ফোন দিলেই পিকআপ কিংবা অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দেবেন অক্সিজেন সিলিন্ডার। এই সেবাটি বেশ কয়েকদিন আগে থেকে চালু করলেও শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুম আহমদ ভূঁইয়া। মহামারীর এই সংকটকালে একজন পুলিশ সদস্য হিসেবে এই সেবা দিতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন তারা। আর তাদের এমন মানবিক সেবা পেয়ে কৃতজ্ঞ করোনা রোগী ও তাদের স্বজনরা। ফোন দিছে ওনাদেরকে, ওনারা তৎক্ষণাৎ অক্সিজেনের ব্যবস্থা করে গেছে। এখন আমার মা মোটামুটি সুস্থ। ঠিকানা অনুযায়ী তাদের বাসায় গিয়ে আমরা অক্সিজেন সেবা প্রদান করছি। স্থানীয় সুধীজনরা এটাকে দেখছেন একটি মহৎ উদ্যোগ হিসেবে। অন্যান্য জেলার পুলিশও এমন কাজ শুরু করবেন বলে আশা তাদের। এই ধরনের তার কাজ মানবীয় কাজ অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস। বাংলাদেশের অন্যান্য জেলা পুলিশরাও এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবস্থা নেবে। পুলিশ সুপার বললেন, যতদিন মানুষের চাহিদা থাকবে ততদিন এই সেবা অব্যাহত থাকবে। প্রয়োজনে যে জেলা পুলিশ তাদেরকে সাপোর্ট দিতে পারছে এই বিষয়টা নিঃসন্দেহে আমাদের জন্য একটি গর্বের বিষয়। জয়পুরহাট জেলায় এ পর্যন্ত ৭৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 1 জন। সময় সংবাদ, জয়পুরহাট। দেশের বাইরের খবর। শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনের ভোট গ্রহণ। এতে মেয়র পদে ডেমোক্র্যাট দলের 13 জন এবং রিপাবলিকান দলের 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কন্ট্রোলার, সিটি কাউন্সিল, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সহ বিভিন্ন পদে নির্বাচন হয়েছে। নির্বাচনে 13 জন বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। হিসেবে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন, সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন। নিউ ইয়র্কের রাস্তায় এ যেন অভাবনীয় দৃশ্য। মাইকে বাংলায় ভোট চাওয়া হচ্ছে প্রার্থীদের পক্ষে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি যেমন ছিল তেমনি প্রার্থীদের পক্ষেও ভোট চাইছেন বহু বাংলাদেশি। এবারের নির্বাচনে কাউন্সিলম্যান পদে প্রার্থী হয়েছেন 12 বাংলাদেশি। আমার 30 বছরে এই প্রথম দেখলাম বাংলাদেশি মানুষ এত জাগ্রত হয়েছে। সকাল 6টার থেকে আসতেছে। সাউথ এশিয়ান পিপল দে আর অল কাম আউট ভোট টুডে। সো এরা যদি কন্টিনিউ যদি এভাবে আসে যে আমাদের সাউথ এশিয়ান অথবা বাংলাদেশি একজন যে আমরা 3 জন ক্যান্ডিডেট আছি, একজন আমরা নিশ্চয়ই উইন করব। এছাড়াও নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি বিচারক পদে প্রার্থী হয়েছেন একমাত্র বাংলাদেশি অ্যাটর্নি সোমা সাইদ। জয়ের বিষয়ে আশাবাদী তিনিও। সব কমিউনিটি সবাই খুব উৎসাহ এবং আমাকে
দেখছি যে পোলিং বের হয়ে এসে সবাই আমাকে ভোট দিচ্ছে। কেন ভোট দিচ্ছে? কারণ হলো তারা জানে যে ট্রু রিপ্রেজেন্টেশন, ডাইভার্সিটি অ্যান্ড পিপল অফ কালার অফিসে যেতে হবে। ভোটাররা জানান সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে মেয়র পদেও বাংলাদেশিদের প্রার্থী হিসেবে দেখতে চান তারা। আমাদের পছন্দের মধ্যে অন্যান্য মেয়র হোক আর অন্যান্য জাজ হোক, সবাই আমাদের প্রতিনিধিত্ব করে, এটাই আমরা চাই। আমরা চাই আমাদের কাউন্সিলের প্রতিনিধিরা মানে ভোটে জয়ী হোক। আমাদের বাঙালি প্রার্থী হয়েছে মোহাম্মদ আইন মজুমদার, আমরা খুবই পজিটিভ। মার্কিন নির্বাচনে কে দলীয় প্রার্থী হবেন তা দল নয়, নির্বাচন করেন দেশের জনগণ। আর এই প্রক্রিয়াটি প্রাইমারি নির্বাচন নামে পরিচিত। মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্রেট ও রিপাবলিকান বিজয়ী প্রার্থীরা আসছে নভেম্বরে অনুষ্ঠিতব্য মূল নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হবেন। তবে সাধারণভাবে ডেমোক্রেটিক সংখ্যাগরিষ্ঠ প্রার্থীরাই নিউ ইয়র্ক সিটিতে বিজয়ী হন। বৈরী আবহাওয়ায় বৃষ্টির মধ্যেও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রের বিভিন্ন নির্দেশনায় বাংলা লেখা ছাড়াও ব্যালট পেপারেও ছিল বাংলা, আর ছিল দোভাষীর ব্যবস্থা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ বিষয়ে বিস্তারিত জানতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সাকি, আপনাকে ধন্যবাদ। একটা উৎসব মুখর পরিবেশে আজকে মঙ্গলবার সারা দিন নিউ ইয়র্ক সিটির মানুষ ভোট দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন। সারা পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম যে শহর, সেই শহরের নাম নিউ ইয়র্ক। সেই নিউ ইয়র্ক সিটির সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই সিটির অভিভাবকত্ব কে করবেন, কে নেতৃত্ব দেবেন, কে হবেন আগামীর মেয়র বিল ডি ব্লাজিওর উত্তরসূরি, এই নিয়ে এখন জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এখন থেকে ঠিক 10 মিনিট আগে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজকে ছিল ভোট গ্রহণের মূল দিন। তারও 10 দিন আগে যে আগাম ভোট হয়েছে, সেই আগাম ভোটে 1,91,000 মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছে। এবং এর বাইরেও যে অ্যাবসেন্টিসি ব্যালট আছে, আগামী আরও পুরো জুন মাস জুড়েই কিন্তু ভোট দেওয়ার একটি সুযোগ রয়েছে, যে ভোটগুলো মেইলে আসবে। আজকে মূল ভোট হয়েছে ইন পারসন। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটাররা ভোট দিয়েছেন। দুপুরবেলায় আবহাওয়া একটু খারাপ ছিল, বৃষ্টি ছিল। সেই বৃষ্টির মধ্যেও যেভাবে এখানকার নিউ ইয়র্কের বাসিন্দারা ভোট দিয়েছে, সেটি একটি ঐতিহাসিক এবং নজিরবিহীন ঘটনা। ধারণা করা হচ্ছে যে সিটি কাউন্সিল নির্বাচনে সবসময় অল্প সংখ্যক মানুষ ভোট দেন, কিন্তু এবার হয়তো সব রেকর্ড ছাপিয়ে যাবে। এর পেছনে এশিয়ান, এর পেছনে বাংলাদেশিদের একটি বড় ভূমিকা থাকতে পারে, কারণ এইবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রার্থী এবারে নির্বাচন করছেন বিভিন্ন পদে। সেখানে কাউন্সিলম্যান পদেই নির্বাচন করছেন 12 জন, এবং একজন কুইন্স কাউন্টি জাজ হিসেবে একমাত্র বাংলাদেশি প্রার্থী হিসেবে একজন নির্বাচন করেছেন। আমি আজকে প্রায় 10টি ভোট কেন্দ্র ঘুরে বেরিয়েছি। কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কসের বিভিন্ন জায়গায় গেছি। সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশিদের মধ্যে উৎসাহের কোনো কমতি নেই। আমরা এই মুহূর্তে একজনকে পেয়েছি যাকে বাংলাদেশি প্রার্থীদের মধ্যে অন্যতম সম্ভাবনাময় প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে। কুইন্স ডিস্ট্রিক্ট 24 এর কাউন্সিল ওমেন পদে নির্বাচন করছেন মৌমিতা আহমেদ। মৌমিতা, আপনি একটু বলবেন যে কেমন নির্বাচন গেল সারাদিন? আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল সবাইকে, আজকে নির্বাচন খুবই ভালো হয়েছে। আমাদের কমিউনিটি অনেক কষ্ট করে ঝড় বৃষ্টি মধ্যে আমাদের বাঙালি কমিউনিটি এসে ভোট দিছে সব জায়গায়, and not just our community but everybody in this district. জি, আমি আজকে সারা দিন আপনাকে অনেকবার ফোন করেছি। একবার আপনি এই ভোট কেন্দ্রে, আরেকবার আপনি ওই ভোট কেন্দ্রে গিয়েছেন। আপনি প্রতিটি ভোট কেন্দ্রে চষে বেরিয়েছেন। সেখানে বাংলাদেশিদের বাইরে বিদেশি বা অন্য কমিউনিটির মানুষজনদেরকে কিরকম দেখেছেন যে আপনাকে ভোট দেবে? আপনার বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমরা খুবই আশাবাদী, বিকজ আমাকে সেনেটর বার্নি স্যান্ডার্স এন্ডোর্স করছে অ্যান্ড কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, আর ওরা ওদের সব ফলোয়ার্সদেরকে 3বার টেক্সট
টেক্সট করে বলছে মৌমিতাকে যে ভোট দিতে। উই হ্যাভ সাপোর্টার্স যারা চায় আমাদের বাংলাদেশি কমিউনিটি আগায় আসুক, অ্যান্ড সো আমরা অনেক জায়গাতে গেছি। উই ওয়েন্ট টু Pamanak, we went to Briarwood, we went to Leicester. ওখানে দেখছি আমাদের সাপোর্ট ফ্রম দ্য আফ্রিকান আমেরিকান কমিউনিটি থেকে শুরু করে ব্ল্যাক মুসলিমস, লাতিনো কমিউনিটি, এশিয়ান আমেরিকান, ফিলিপিনো কমিউনিটি, এভরিবডি আমাদেরকে সাপোর্ট দিছে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আমাদের বাংলাদেশিরা এসে আমাদেরকে সাপোর্ট দিছে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ বিকজ অফ র্যাঙ্ক চয়েস ভোটিং, যেটা আমি পাস করছি লাস্ট ইয়ার টু মেক শিওর দ্যাট আমাদের কমিউনিটি এই যে ভোট স্প্লিটিং যেটা হয় সেটা যাতে না হয়, যাতে একজন বাঙালি জিতার একটা চান্স থাকে। সো পছন্দের ভোট যেটাকে বলে, ইউ গেট টু র্যাঙ্ক 1, 2 and 3. সো আই থিঙ্ক এর জন্যে বিকজ দের ইজ মোর বাংলাদেশি ক্যান্ডিডেট আছে দেখেই মোর মানুষ এসে ভোট দিচ্ছে। আজকের রেজাল্ট হয়ে যাবে এটি কতটুকু নিশ্চিত? আজকে কি কোনো ফলাফল পাওয়া যাবে? আজকের যে রেজাল্টটা ইটস আ প্রিলিমিনারি রেজাল্ট, এটা মানে ফাইনাল রেজাল্ট না, কিন্তু ডেফিনেটলি ট্রেন্ড যদি হুএভার উইন্স টুনাইট চান্সেস আর তারা ডাকযোগ ভোটও জিতবে বা র্যাঙ্ক চয়েস যদি র্যাঙ্কিংয়ে চলে যায় ওইটাতেও জিততে পারে, দ্যাটস আ পসিবিলিটি। বাট আজকে রেজাল্ট আসবে না, রেজাল্ট আসলে অ্যাটলিস্ট 1 month লাগবে। জি, তাহলে শতভাগ ফলাফলের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপনার প্রতি আমাদের শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। জি মৌমিতা, আপনাকে ধন্যবাদ। আপনি শুনছিলেন শ্রেয়া। আমরা এখানকার কমিউনিটি নেতা মিস্টার দেলোয়ার, তার সঙ্গে কথা বলবো। ফখরুল ইসলাম দেলোয়ার, তিনি এই কমিউনিটির জন্য অনেক কাজ করেছেন। ভোট কেমন হলো? আপনারা জানেন যে আজকে ছিল ডেমোক্রেটিক প্রাইমারি এবং আজকে রেকর্ড সংখ্যক লোক ভোট দিয়েছে। আমরা জানি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে উল্লেখযোগ্য সংখ্যক লোক ভোটে যায়, কিন্তু একটা সিটি নির্বাচনে এত সংখ্যক লোক ভোটে যাবে এটা আজকে রেকর্ড সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাউথ এশিয়ান আমরা বাংলাদেশি কমিউনিটি আজকে উল্লেখযোগ্য সংখ্যক এই বাংলাদেশি ভোট দিয়েছে এবং ফলাফলে আপনারা দেখবেন যে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন অঞ্চলে বাংলাদেশিদের ভোট। এবার আমরা নিউ ইয়র্কের একটা পাওয়ার হাউস হিসাবে আমরা গণ্য হব এবং ভোটের রেজাল্টে আমরা আজকে আপনি জানেন যে উল্লেখযোগ্য সংখ্যক সিটি কাউন্সিল নির্বাচন করছেন। আমরা জয়ের আশা করতেছি এবং আমরা একটি শক্তিশালী বাংলাদেশি আমেরিকান কমিউনিটি হিসাবে নিউ ইয়র্ক সিটিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং আমরা আগামীতে বাংলাদেশি কমিউনিটি একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ জনাব দেলোয়ার। শ্রেয়া, এটি একটি শুরু। এইবার যে ব্যাপক হারে মানুষজন প্রার্থী হয়েছেন, বাংলাদেশি যেভাবে ভোট দিতে এসেছেন, এটি কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। এই বিষয়টি খুব ইতিবাচক হিসেবেই এখানকার সবাই মনে করছেন এবং এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি যে খুব শক্তিশালী সেটি আরও একবার প্রমাণিত হলো। আজকের রেজাল্ট যাই হোক, বাংলাদেশি কমিউনিটি যে ঐক্যবদ্ধ, বাংলাদেশি কমিউনিটি যে ভোটে একটি বড় শক্তি হিসেবে কাজ করতে পারে, এটি কিন্তু আজকে অ্যাটলিস্ট প্রতিষ্ঠিত হয়েছে। এই ছিল আমার কাছে বিশ্বের সবচেয়ে বড় বৃহৎ ব্যস্ততম নগরী নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনের সর্বশেষ। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, থমাস এডিসন স্কুল, কুইন্স, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সিটি কাউন্সিল নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আবারও দেশের খবর। বাগেরহাট সদর হাসপাতালে রোগীর স্বজনদের মাঝে মাসব্যাপী বিনামূল্যে খাবার বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন। প্রতিদিন 300 জনকে সুষম খাবার দেয়া হবে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক। এই উদ্যোগের ফলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি জেলায় কিছুটা হলেও কমবে বলে প্রত্যাশা জেলা প্রশাসকের। এগুলো কেয়ার দিয়েছে আমরা খুব খুশি, আনন্দ হয়েছে। আমরা নিঃসন্দেহে ভালো, কারণ আমরা হসপিটাল থেকে যেটা পারি সেটা হলো আমাদের রোগীদেরই শুধু কন্ট্রিবিউট করতে পারি, কিন্তু রোগীর পার্টিদের আমরা দিতে পারি না। আমরা প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল এবং কোভিড যারা রয়েছে রোগী, তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, আমরা তাদেরকে রাতের খাবারটি আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা ঠিক 1 মাস খিচুড়ি দেবো না, আমরা একদিন খিচুড়ি দেবো, একদিন সাদা ভাত, মাছ। রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগের কারণে মানুষজনের কিন্তু চলাচল কম হবে, তাদেরকে বাইরে যেতে হবে না। যমুনা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের এনায়েতপুর ও শাহজাদপুরে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, বসতভিটা, গাছপালা ও ফসলি জমি সহ বিস্তীর্ণ এলাকা। নদী ভাঙনের খবর জানাতে এনায়েতপুর এলাকায় আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। রিঙ্কু,
শ্রেয়া, বর্ষা মৌসুমের শুরুতেই কিন্তু সিরাজগঞ্জের বেশ কয়েকটি এলাকায় কিন্তু যমুনা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। আমরা দেখেছি যে সিরাজগঞ্জের বিশেষ করে এনায়েতপুর এবং শাহজাদপুর এই দুটি এলাকায় কিন্তু আসলে বেশি ভাঙনের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার জালালপুর গ্রামে। আমরা এইখানে যেটি দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন আগেও কিন্তু বেশ কিছু বাড়িঘর ছিল, রাস্তা ছিল, দোকানপাট ছিল, সেগুলো কিন্তু নদীগর্ভে মুহূর্তে বিলীন হয়ে যায়। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি এবং ভাঙন কবলিতদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে গত শনিবার এই আকস্মিক এই ভাঙনে এই জালালপুর এলাকার প্রায় 15 থেকে 20টি বাড়ি কিন্তু মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং তারা এখন খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন। আমরা একটু জানাতে চাই যে এই সিরাজগঞ্জের শাহজাদপুর এবং এনায়েতপুর এলাকার ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, জালালপুর, পাঁচিল, পারপাচিল, হাটপাচিল সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু গত কয়েক বছর ধরে তীব্র ভাঙন লক্ষ্য করা যাচ্ছে এবং এই ভাঙনে বসতবাড়ি, ঘরবাড়ি, গাছপালা, ফসলি জমি সহ বিস্তীর্ণ এলাকা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এবছর যেটা দেখছি যে বর্ষা মৌসুমের শুরুতেই নদীতে পানি বাড়ার সাথে সাথে কিন্তু নদীর স্রোতের তীব্রতা বাড়ছে এবং এই তীব্রতার ফলেই কিন্তু এই ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। ভাঙন কবলিত এই এলাকাবাসী যেটি বলছে যে তারা কোনো কিছু বুঝে ওঠার আগে কিন্তু প্রবল স্রোতের কারণে এই ভাঙনের সৃষ্টি হয় এবং মুহূর্তেই বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে জানিয়েছে তারা। আর ভাঙন কবলিতরা বলছে যে তারা কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে, ভাঙনের আতঙ্ক রয়েছে, যেহেতু প্রতিদিনই ভাঙন হচ্ছে সেই কারণে তারা আতঙ্কে রয়েছে এবং অনেকটা নির্ঘুম রাত কাটাচ্ছে তারা। আর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, কারণ আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র সচিব যিনি রয়েছেন কবির বিন আনোয়ার, তিনি এই ভাঙন কবলিত এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুর এবং এনায়েতপুর এলাকা পরিদর্শন করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ভাঙন রোধে সম্প্রতি একনেক সভায় কিন্তু প্রায় 650 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং তারা পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই বছর যেহেতু বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে সেই জন্য জরুরি ভিত্তিতে তারা কিছু বালি ভর্তি জিও ব্যাগ ফেলে কিন্তু তারা ভাঙন রোধের চেষ্টা করছে এবং আগামী শুষ্ক মৌসুমে এই ভাঙন রোধের স্থায়ী বাঁধ নির্মাণের কাজ হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছে। আমরা যেটি দেখছি যে এই এলাকায় কিন্তু এখানে বেশ কিছু বসত বাড়ি ছিল এবং তারা এই ঘর বাড়িগুলো সরিয়ে নিয়ে তারা কিন্তু নিরাপদ স্থানে বাঁধের ওপর বা খোলা আকাশের নিচে তারা কিন্তু আশ্রয় নিয়েছে এবং নদী পাড়ে যেগুলো মানুষ এখনো রয়েছে তারা কিন্তু অনেকটা ভাঙন আতঙ্কে রয়েছে এবং তারা প্রতিনিয়তই আসলে ভাঙন আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে। তারা অনেকটা নির্ঘুম রাত কাটাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে এবং স্থানীয়দের অভিযোগ যে ভাঙন রোধে আসলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার, কারণ প্রতিদিনই এই এলাকার বেশ কিছু বাড়িঘর কিন্তু ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে এই এলাকার বিস্তীর্ণ ফসলি জমি ছিল, আবাদি জমি, সেগুলো কিন্তু আসলে নদীগর্ভে চলে গেছে। তাছাড়া অনেক ঘর বাড়ি, বসত ঘর, ভিটে মাটি ছাড়া অনেকে কিন্তু এখন এই নদী ভাঙনের কারণে তারা ভিটে মাটি হারা হয়েছে এবং গবাদি পশু নিয়ে তারা কিন্তু অনেকটা খোলা আকাশের নিচে আসলে অনেকটা ভোগান্তিতে জীবনযাপন করছে। আমরা দেখেছি যে এইখানে বেশ কিছু পাকা ঘর বাড়ি ছিল, তারা এই নদীর পাড়ে যেহেতু নদী ভাঙতে ভাঙতে তাদের বাড়ির পাশে চলে এসেছে সে কারণে তারা বাড়ি ঘর কিন্তু সরিয়ে অন্যত্র চলে গেছে। কারণ আমরা ভাঙন কবলিত যেটা বলছে যে তারা প্রতিনিয়ত যেহেতু ভাঙছে নদী এবং এই ভাঙনের তীব্রতা অর্থাৎ পানির স্রোতের তীব্রতা বাড়ার সাথে সাথে এই ভাঙনের তীব্রতা কিন্তু বাড়ছে, যে কারণে তাদের মধ্যে অনেকটা ভাঙন আতঙ্ক কাজ করছে। এছাড়া সিরাজগঞ্জের চৌহালির কথা যদি আপনাকে একটু জানাতে যাই, চৌহালিতে কিন্তু অনেকটাই ভাঙন দেখা দিয়েছে। আমরা দেখছি যে গত কয়েকদিনে তীব্র ভাঙনে চৌহালির বেশ কিছু এলাকা কিন্তু আক্রান্ত হয়েছে এবং প্রায় অনেকগুলো বাড়ি ঘরই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা যে এলাকায় দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের এনায়েতপুর এবং শাহজাদপুর, এই এলাকার কিন্তু এখনো ভাঙন আতঙ্ক বিরাজ করছে এবং যমুনা নদীর এই পানি ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন রিকশা শ্রমিকরা। গতকাল বরিশালের নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এই সমাবেশ হয়। এতে বক্তারা ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান বন্ধের ঘোষণা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি নকশা ও আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স দেওয়ার দাবি জানান তারা।
দাবি আদায় না হলে সারা দেশে পর্যায়ক্রমে বিক্ষোভ সমাবেশ এবং প্রয়োজনে হরতাল কর্মসূচিরও হুঁশিয়ারি দেন বক্তারা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও সিডনিতে বেড়েই চলেছে সংক্রমণ। এতে উদ্বেগ দেখা দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে সিডনিতে আছেন সহকর্মী SM আমিনুল রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল। ধন্যবাদ শ্রেয়া, শুভ সকাল। যদিও অস্ট্রেলিয়ার সিডনির জন্য কিন্তু সকালটি খুব বেশি শুভ নয়। গত 24 ঘন্টায় কিন্তু সিডনিতে, বৃহত্তর সিডনিতে প্রায় 10 জন কিন্তু স্থানীয় রোগী করোনা আক্রান্ত হয়েছে। আপনাদেরকে শুরুতেই অস্ট্রেলিয়া করোনা আক্রান্ত রোগীর সংখ্যাটি জানিয়ে দিব বা পরিস্থিতি জানিয়ে দিব। তবে যেমনটি বলছিলেন আপনি যে মেলবোর্নে করোনা পরিস্থিতি ভালো হতে শুরু করেছে, আবার সিডনির করোনা পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। কিছুদিন আগেও কিন্তু মাত্র 2 মাস আগে সিডনির করোনা পরিস্থিতি তুলনামূলক হঠাৎ করে খারাপ হতে শুরু করেছিল বা বাড়তে শুরু করেছিল নতুন করে সংক্রমণের সংখ্যা। সেখানে কিন্তু আবার মেলবোর্নের পরিস্থিতি ভালো হতে শুরু করেছিল। মূলত মেলবোর্ন এবং সিডনিতেই অস্ট্রেলিয়ার বেশিরভাগই করোনা আক্রান্ত রোগী দেখা যাচ্ছে, কারণ এই দুটো শহরই কিন্তু তুলনামূলক জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় শহর। শুধু তাই নয়, আন্তর্জাতিক যাত্রী যারা আসছে তারাও কিন্তু সিডনি অথবা মেলবোর্নে ফ্লাইটে করেই বেশিরভাগ আসছে এবং এই হোটেল কোয়ারেন্টাইন সিস্টেমটাও কিন্তু সিডনি এবং মেলবোর্নে তুলনামূলক অনেক বেশি। এই কারণে কিন্তু সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে মেলবোর্নকে এবং সিডনিকে। এই মুহূর্তে করোনা পরিস্থিতি মেলবোর্নে ভালো হতে শুরু করেছে। 2-3 সপ্তাহ আগেও সেখানে কিন্তু লকডাউন ছিল। গত 1 সপ্তাহে সেখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা খুব বেশি বাড়েনি, 1-2 স্থানীয় রোগী করোনা আক্রান্ত হয়েছে। তবে মৃতের সংখ্যা অবশ্যই বাড়েনি। আর যে কারণে সেখানে পরিস্থিতি ভালো হতে শুরু করায় স্থানীয় সরকার বা ভিক্টোরিয়া গভর্নমেন্ট তারা কিন্তু ডিসিশন নিয়েছে যে আজকের পর থেকে সেখানে হয়তো রেস্ট্রিকশনগুলো তুলনামূলক কমিয়ে আনা হবে। বাসাবাড়িতে আরও বেশি মানুষ গ্যাদারিং করতে পারবে বা আউটডোরে বেশি মানুষ গ্যাদারিং করতে পারবে। জনজীবন তুলনামূলক ভালো হতে শুরু করেছে। তবে করোনা টেস্ট এবং করোনা ভ্যাকসিন গ্রহণ দুটোই কিন্তু বেড়ে গেছে, কারণ আবারও আপনাদের মনে করিয়ে দিই অস্ট্রেলিয়া জুন এবং জুলাই কিন্তু শীতকাল এবং মেলবোর্ন একটি চরম ঠান্ডা শহর। সেখানে ঠান্ডা জ্বরে অনেকে আক্রান্ত হচ্ছে এবং তারা ভীত সন্ত্রস্ত হয়ে কিন্তু করোনা টেস্ট করাচ্ছেন। আজকেও সেখানে একদিনে 17,000 টেস্ট করা হয়েছে, 17,000 অধিক কিন্তু টেস্ট করা হয়েছে। সেখানে ভ্যাকসিন গ্রহণের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। এবার আসি সিডনির পরিস্থিতিতে, যে সিডনিতে মাত্র 2 সপ্তাহ আগে কিন্তু একজন স্থানীয় মানুষের মাধ্যমে কিন্তু এই করোনা ছড়িয়েছে। তিনি কিন্তু আন্তর্জাতিক যাত্রী যোগাযোগের তিনি কিন্তু একজন ড্রাইভার ছিলেন এবং তিনি কিন্তু অসুস্থ হওয়ার কয়েকদিন পরে বুঝতে পেরেছেন এবং তার করোনা পজিটিভ আসার পর তার মাধ্যমে কিন্তু করোনা ছড়িয়েছে। তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই প্রায় 64 দিন অস্ট্রেলিয়ার সিডনিতে স্থানীয় কেউ করোনা আক্রান্ত হয়নি। যে কারণে অস্ট্রেলিয়া সিডনি বা নিউ সাউথ ওয়েলস সরকার কিন্তু চমৎকারভাবে পরিস্থিতিকে সামলে চলেছিল এবং তারই ভিত্তিতেই কিন্তু তারা একটি ডিসিশনে এসেছিল যে নতুন সেমিস্টারে জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের ইউনিভার্সিটিগুলোতে প্রতি সপ্তাহে 250 জন করে আন্তর্জাতিক শিক্ষার্থীকে কিন্তু এনে তারা রাখবে। এবং এটি কিন্তু হোটেল কোয়ারেন্টাইন সিস্টেমে তারা রাখবে না, তারা রাখবে ইউনিভার্সিটির যে ছাত্রাবাস সেখানে কোয়ারেন্টাইন সিস্টেমে তারা রাখবে 14 দিন। এবং এই ডিসিশন নেওয়ার পরের দিনই কিন্তু এই করোনা আক্রান্ত রোগী ধরা পড়ে এবং তারপরে কিন্তু দ্রুত বাড়তে শুরু করে। এই সংখ্যাটি আজকে 20-এর উপরে চলে গেছে এবং সিডনির বিভিন্ন জায়গাকে কিন্তু হটস্পট ঘোষণা করা হয়েছে, কারণ করোনা আক্রান্ত রোগী যাকে পাওয়া গেছে তিনি কিন্তু সিডনির সবচেয়ে বিজি যে এলাকা, যেখানে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে শহরের কাছাকাছি, সেরকম একটি জায়গায় কিন্তু ধরা পড়েছে এবং তার কারণে আশেপাশে কিছু এলাকা কিন্তু হটস্পট ঘোষণা করা হয়েছে, যেটিকে আমরা বাংলাদেশে রেড জোন বলি, যেখানে মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। এই কারণে সিডনির সাথে কিন্তু অন্যান্য শহরের যোগাযোগ কিন্তু কমে এসেছে। বাংলাদেশিদের দীর্ঘশ্বাস বাড়ছে। আবারও বলি যে বাংলাদেশের সাথে কিন্তু যোগাযোগ দীর্ঘদিন যাবৎ অস্ট্রেলিয়ার নিয়মিত যোগাযোগ বন্ধ আছে। অস্ট্রেলিয়ার সিডনি বা মেলবোর্ন যে শহরই হোক, পরিস্থিতি যত খারাপ হবে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার যোগাযোগ কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। তো এই ছিল আমার কাছে অস্ট্রেলিয়া থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে শ্রেয়ার কাছে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল। দেশের ফুটবলের খবর। বিশ্বকাপ বাছাই পর্বে আফগানিস্তানের সঙ্গে গোলটি তপু বর্মনের ক্যারিয়ারের অন্যতম সেরা। অধিনায়কত্ব উপভোগ করেন। সামনে এশিয়ান কাপ নিয়ে বিশেষ পরিকল্পনা আছে দেশের অন্যতম সেরা এই ডিফেন্ডারের। কাতার থেকে দেশে ফিরে সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের ফুটবলের নানা দিক নিয়ে।
কাতারে বিশ্বকাপ বাছাই পর্বে 3 ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই 3 ম্যাচে কেবল 1 গোল করেছিল বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে। আফগানিস্তানের সঙ্গে ম্যাচে গোল করে তারকা বনে গিয়েছিলেন বাংলাদেশের তপু বর্মন। আজ আমরা কথা বলবো তার সঙ্গে। তপু, ম্যাচের শেষ মুহূর্তে আসলে মোমেন্টামটা কি কাজ করছিল তখন? অ্যাকচুয়ালি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ এটা অ্যাকচুয়ালি আমি মনে করি যে এই গোলটা এবং একটা পয়েন্ট ছিল আমাদের দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট। যে কেউ ওই সিচুয়েশনে থাকলে হয়তো গোল করতে পারতো, বাট ওই সিচুয়েশনে আমি ছিলাম, আমার কাছে বলটা আসে, তো আমি গোলটা করি। এই একটা পয়েন্ট আমরা আফগানিস্তানের সাথে পেয়েছি। আর আমি মনে করি যে এই সেলিব্রেশনটা আমি করেছিলাম শুধু আমার টিমের জন্য এবং আমার দেশের মানুষদের জন্য। সামনে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ 6 ম্যাচ, কিভাবে প্ল্যান করছেন এশিয়া কাপে ভালো করার জন্য? আমরা যেন ভালো ওয়েল প্রিপারেশন নিয়ে আমরা সেই 6টা খেলার অংশগ্রহণ করি, তাহলে হয়তো আমাদের রেজাল্টটা খুবই ভালো আসবে। কোন 2-3টা দিক ভালো করলে আমরা আরও ভালো করবো বলে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন? কনফিডেন্ট লেভেলটা বাড়াইতে হবে, আর নিজেদের যেই কোয়ালিটি আছে সেটা যদি আমরা বুঝতে পারি, অবশ্যই আমরা যে কোনো টিমের সাথে ফাইট দিতে পারবো। যার যার ক্লাবে যেয়ে যদি আমি পাসিং কোয়ালিটির সম্পর্কে যদি আমি বুঝতে পারি বা আমি কাজ করি, তাহলে হয়তো আমাদের টিমের জন্য খুব ভালো হবে। জেমিরে বলছিলেন এই বয়সে এসে পাস ঠিক করা আসলে সম্ভব না, খুব কঠিন হয়ে যায়, যেটা কিনা ছোটবেলা থেকে করতে হয়। আপনি কি তার সাথে একমত? অবশ্যই, ডেফিনেটলি, কারণ পাসিং ডিল প্র্যাকটিস করার মতো আমাদের এখন আর টাইম নেই। আন্ডার 12, 13, 14 থেকে শুরু করতে হয়। তো আশা করি যে আমাদের ইন ফিউচারে এগুলি ব্যাপার খুব পজিটিভলি আমাদের বিএফএফ নিবে। আজকে তপু হয়ে ওঠার পিছনে কিন্তু একটা গল্প আছে, এটা যদি সংক্ষেপে আমাদের একটু শেয়ার করতেন। আমি যখন খালি পায়ে ফুটবল খেলতাম, তো আমার বাবা স্কুল মাঠে তখন দেখতো যে আমার মানে অ্যাবিলিটি আছে, তো সেই ব্যাপারটা আমার কাছে কখনো শেয়ার করেনি। তো আমার মার কাছে শেয়ার করেছিল। তো সেই ব্যাপারটা আমি যখন আপনার ওয়ারি ক্লাবে খেলি, তখন আমি ব্যাপারটা শুনি আর কি। তো তারপর থেকে আমার ভিতরে আরও মানে মনোযোগ বেড়ে যায়, কারণ আমার ইন ফিউচার আমার ভালো কিছু করতে হবে, আমার বাবার মুখ উজ্জ্বল করতে হবে, ফ্যামিলির মুখ উজ্জ্বল করতে হবে। তো এই জিনিসটা আর কি আমার মাথায় সবসময় কাজ করেছে। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম তপু বর্মনের কথা, তার এশিয়ান কাপে খেলার কথা, এবং তিনি বলছিলেন আসলে এশিয়ান কাপে ভালো করলে বাংলাদেশের সম্ভাবনার দুয়ার অনেকটাই খুলে যাবে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মেহেদি নাইম, সময় সংবাদ। ক্রিকেটের খবর। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরটি অনুমোদন দিয়েছে দেশটির স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন। 7 থেকে 27 জুলাই চলমান সফরে একটি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলবে টাইগাররা। করোনার কারণে বেশ কিছু পরিবর্তন এসেছে সফরে। সিরিজের একমাত্র টেস্ট বুলাওয়ে ক্রিকেট স্টেডিয়ামে খেলার কথা থাকলেও করোনার প্রভাবে সূচিতে এসেছে পরিবর্তন। সিরিজের সবগুলো ম্যাচ হারারে স্পোর্টস ক্লাব মাঠে আয়োজনের অনুমোদন দিয়েছে জিম্বাবুয়ে সরকার। পুরো সফর হবে বায়ুবাবলের মধ্যে। 7 থেকে 11 জুলাই প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে 3 ও 4 তারিখ দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 16, 18 ও 20 জুলাই হবে 3টি ওয়ানডে ম্যাচ। এরপর 23, 25 এবং 27 জুলাই হবে টি-20 সিরিজ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। লাগামহীন করোনা সংক্রমণ রুখতে বিচ্ছিন্ন রাজধানী। দূরপাল্লার বাস লঞ্চের পর বন্ধ হলো ঢাকার সঙ্গে ট্রেন চলাচল। রোগী চাপে হাসপাতালে বেসামাল অবস্থা। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ইউরোপীয় ধাঁচের সড়ক। ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 68 কিলোমিটার। সূর্য পাহাড়ের উপর মেঘের বিতালি দেখতে ভিড়। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।